আচ্ছা, এবার শুনতে পাচ্ছ তো সবাই? আচ্ছা, প্রত্যেকে শুনতে পাচ্ছ? ওকে। ওকে। তো যেটা বলছিলাম যে আহ, তোমাদের তো দুর্দান্ত লেভেলের প্রিপারেশন চলছেই। ঠিক আছে, আমি রেগুলার অর্ণব স্যারের কাছ থেকে খোঁজ পাই, চোখের সামনে দেখতে পাই যে কিভাবে অর্ণব স্যার তোমাদেরকে সব রকম ভাবে রক্ষা কবচ দিয়ে রেখেছে, যাতে মানে এক্সামিনেশন হলে তোমরা রকস্টারের মতো পারফর্ম করতে পারো আর কি। তো সুতরাং তোমাদের যে ভালো পরীক্ষা হবে সেটা বলাই বাহুল্য। ওকে। এবার যেটা হলো যে প্রথমত সবাইকে তার জন্য একদম অল দ্য ভেরি বেস্ট, ফাটিয়ে পড়ো। ওকে, ওয়ান টাইম অপরচুনিটি এগুলো। তো ভালো করে পড়ো, অনেক ভ্যাকেন্সিস আছে। একটু ভালো করে পড়লেই তোমাদের কিন্তু সিলেকশন হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এবার আজকে যেটা তোমাদের নিয়ে এলাম মেনলি আইসিডিএস স্পেশাল, আইসিডিএস এর মতো করেই যে টপিকটা। তো প্রথম যেটা দেখতে পাচ্ছ যে পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু কল্যাণ কর্মসূচি। ঠিক আছে, পশ্চিমবঙ্গ সরকার তো এখান থেকে কোয়েশ্চেন্স যে আসবে এটা বলাই বাহুল্য, ইনফ্যাক্ট এটাই তুলে দেবে। ওকে, বা এখান থেকে পার্ট বাই পার্ট ওরা হয়তো কিছু কোয়েশ্চেন্স করবে বা কিছু, যেটা তোমাদের থেকে গেল। এটা যে কোনো এক্সামস এর জন্য তো বটেই, ভীষণ ইম্পর্টেন্ট। আর তোমাদের আইসিডিএস এর ক্ষেত্রে তো মানে 5টা স্টার আর কি। ঠিক আছে। তো চলো আমি বলতে থাকি, ডিটেক্ট করতে থাকি, এবং তোমরা সেটার সাথে সাথে চলতে থাকো আমার সাথে, এবং আমি কয়েকটা জায়গা বলে দেবো, সেগুলোকে ভালো করে মানে খাতায় নোট ডাউন করে নেবে বা তোমরা স্টার মার্ক করে নেবে সেই জায়গাটা। ওকে। আচ্ছা, দেখো কি বলছে। বলছে যে ভারত সংবিধান দেশের সমস্ত শিশুদের মৌলিক অধিকার প্রদান করেছে। আনডাউটেডলি তাদের জন্য তো রয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের শিশু উন্নয়ন বিভাগ দেশের 18 বছরের কম বয়সী 2.99 করোড় মানে 2,99,00,000 নাবালক এবং নাবালিকা, মানে 2011 সালের সেন্সাস অনুযায়ী। ঠিক আছে। এই জায়গাগুলো ভীষণভাবে মেনশন করবে, কারণ এগুলো যখন লিখবে, মানে যখন ডেসক্রিপটিভ বইতে তখন যদি লেখার অবকাশ থাকে তোমাদের, তো তাহলে কিন্তু এগুলো তোমাদের মানে রীতিমতো খাতাকে একটা অন্য জায়গায় দেবে। ঠিক আছে। যে 2011 সালের জনগণনা অনুযায়ী স্বাস্থ্যকর জীবন ও নিরাপদ শৈশব যাপন ও ভবিষ্যতে মর্যাদাবান ও ফলপ্রসূ বয়স্ক জীবনযাপনের ক্ষেত্রে আবশ্যক নির্দ্বিধায়। ওকে। সেই অধিকার সুনিশ্চিত করতে এরা অঙ্গীকারবদ্ধ। ওকে। আচ্ছা, এই বিভাগের কাজকর্ম শিশুদের জন্য জাতীয় নীতি 2013 দ্বারা পরিচালিত হয়। তাহলে এখান থেকে একটা কোয়েশ্চেন হলো কি যে আচ্ছা কোন নীতি না 2013 সালের জাতীয় নীতি। ঠিক আছে, ন্যাশনাল পলিসি। আচ্ছা, সকল শিশুদের সমতা, মর্যাদা, নিরাপত্তা ও স্বাধীনতা সহ বেঁচে থাকা ও বেড়ে ওঠা, অধিকার রক্ষা ও সম্প্রসারণের জন্য আইন প্রণয়ন, নীতি নির্ধারণ ও অন্যান্য উপায় ইতিবাচক পদক্ষেপ গ্রহণ এই বিভাগের দায়িত্ব। তাহলে এখান থেকে একটা ওরা কোয়েশ্চেন শর্ট টাইমে করে দিতেই পারে যে জাতীয় নীতি যে মানে কাজটা রয়েছে, আমাদের যে গভর্নমেন্টের একটা যে ডিপার্টমেন্ট রয়েছে, ঠিক আছে, যে নারী উন্নয়ন বিভাগ। ওকে, প্যারালালি যেটা আমাদের সেন্ট্রালের একটা রয়েছে বিভাগ। তো যে এই যে জায়গাটাতে এদের মেন কাজটা কি হলো, মেন কাজটা হচ্ছে যে সমস্ত শিশুদের সমতা, মর্যাদা, নিরাপত্তা ও স্বাধীনতা সহ বেঁচে থাকা, বেড়ে ওঠা, অধিকার রক্ষা, সম্প্রসারণের জন্য আইন প্রণয়ন, নীতি নির্ধারণ ও অন্যান্য উপায়ে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ। ওকে। আচ্ছা, 2014 সালের ডিসেম্বর মাসে এই বিভাগের স্টেট অ্যাকশন প্ল্যান ফর চিলড্রেন। আচ্ছা, এখানে একটা দেখো এসএপিসি, এটাকে ভীষণভাবে তোমরা নোট ডাউন করে নাও, এসএপিসি। ঠিক আছে, এটা চলে আসতে পারে অ্যাব্রিভিয়েশন হিসেবে, যে স্টেট অ্যাকশন প্ল্যান ফর চিলড্রেন। ওকে। স্টেট অ্যাকশন, আচ্ছা এটা কত, 2014 থেকে 2018। ওকে। তো এই ধরনের পরিকল্পনা কার্যকর ক্ষেত্রে, এক সেকেন্ড। আচ্ছা, তো এই ধরনের, আচ্ছা এগুলো তোমাদেরকে একটা মার্কও করে দিচ্ছে, ঠিক আছে, তাহলে তোমাদের সুবিধা হবে। ওকে। আচ্ছা, এই যে জায়গাটা এসএপিসি মানে হচ্ছে এই যে আমি যেটা মার্ক করতে বললাম, এসএপিসি মানে স্টেট অ্যাকশন প্ল্যান ফর চিলড্রেন। ঠিক আছে, স্টেট মানে এস ফর স্টেট, এ ফর অ্যাকশন, পি ফর প্ল্যান, অ্যান্ড সি ফর চিলড্রেন। ওকে। আচ্ছা, এই ধরনের পরিকল্পনা করার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ দেশের মধ্যে প্রথম। তো এটা একটা খুব ভালো জিনিস, মানে এটা একটা জায়গা জানা হলো যে আমাদের যে স্টেট, সেটাই স্টেট অ্যাকশন প্ল্যান ফর চিলড্রেনে ফার্স্ট পজিশন হোল্ড করে রয়েছে। ঠিক আছে, মানে প্রথম পজিশনটা হোল্ড করে রয়েছে। ওকে। আচ্ছা, শিশুদের জন্য ইতিবাচক কাজের দায়িত্ব বিস্তারিতভাবে চিহ্নিত করার ক্ষেত্রে এসএপিসি শিশুদের অধিকার কার্য করার চলিত কাঠামোকে ব্যবহার করে থাকে। তার মানে কি, এটা শিশুদের জন্য ইতিবাচক কাজের দায়িত্ব। ঠিক আছে, মানে চিলড্রেন্স এর যাতে সমস্ত রকম ওদের নিউট্রিশন থেকে শুরু করে ওদের এডুকেশন যাতে ঠিকঠাক ভাবে হয়, মানে সমস্ত কিছু এই এসএপিসি দেখছে। এবং সেটা বলাই জানলো যে স্টেট অ্যাকশন প্ল্যান ফর চিলড্রেন নামনার মধ্যে সমস্ত কিছু ঢুকে রয়েছে অলরেডি। ওকে।
আচ্ছা, এবার বলছে সুসংহত শিশু বিকাশ পরিষেবা কেন্দ্র, মানে আইসিডিএস এর ফুল ফর্ম যেটা রয়েছে ইংলিশে, সেটাকেই বাংলা ভার্সন ওরা করা। তো তোমরা কখনোই মানে ওই আইসিডিএস টাকে যখন লিখবে বা কিছু বাংলায় যখন লিখছো, কখনোই আইসিডিএস এর এই এই বেঙ্গলি ভার্সনটাই দেবে, কখনো আইসিডিএস এর ফুল ফর্ম দিতে যাবে না। হ্যাঁ, ওরা এবার যদি কোয়েশ্চেন করে যে আইসিডিএস এর ফুল ফর্ম কি, যদি এরকম মেন্সে কোয়েশ্চেন আছে 1 বা 2 নম্বরে, তখন তোমরা ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম যেটা রয়েছে তুমি ওটা দিয়ে দিতে পারো, ঠিক আছে। আচ্ছা, তো আইসিডিএস এর ব্যবস্থাপনা এই বিভাগের প্রধান কার্যগুলির মধ্যে অন্যতম। এবার আসা গেল এতক্ষণ তো এসএপিসি এই সমস্ত কাজকর্ম, স্টেটের ভূমিকা কি, স্টেট কোন পজিশনে রয়েছে, ঠিক আছে, এই জাতীয় জিনিসগুলো হলো। এবার চলে আসা যাচ্ছে আইসিডিএস এ তাহলে এখানে কি রোল প্লে করছে। আচ্ছা, এটি ভারতের পথিকৃৎ প্রকল্প যাতে 6 বছরের নিচে শিশুদের পুষ্টি বিকাশ ও তৎসহ গর্ভবতী ও স্তন্যদাত্রী মহিলাদের পুষ্টির দিকটি দেখা হয়। তাহলে এখান থেকে কি বুঝলে যে আইসিডিএস এর মেন কাজ, মানে তোমরা যখন আইসিডিএস সুপারভাইজার হবে, তাহলে তোমাদের মেন কাজটা হচ্ছে এটার মধ্যেই রয়েছে। এই যে কিওয়ার্ডটা আছে এর মধ্যেই সমস্ত কিছু রয়ে গেল, ঠিক আছে, যে তোমাদের কি মেন ব্যাপারটা, যে প্রধান কাজগুলো এটি ভারতের প্রতীকী প্রকল্প লাগবে না, এই যে মেনলি এই এই সেগমেন্টটা থেকে, যে 6 বছরের নিচে শিশুদের পুষ্টি বিকাশ তৎসহ গর্ভবতী ও স্তন্যদাত্রী মহিলাদের পুষ্টির দিকটি যাতে দেখা হয়, ঠিক আছে। ওকে, বোঝা গেল এই কি ফ্যাক্টর গুলো। আচ্ছা, প্রকল্পটির রূপরেখার প্রদত্ত সংস্থান অনুসারে এই বিভাগ বিভিন্ন পরিষেবার মান বৃদ্ধির জন্য পশ্চিমবঙ্গের মা ও শিশুদের পুষ্টি বিকাশে বিশেষ প্রয়োজনের দিকে গুরুত্ব দেওয়ার জন্য নানাবিধ পদক্ষেপ গ্রহণ করে। ওকে, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এই জায়গাগুলো, এইগুলোই মানে তোমাদের ইন্টারভিউতেও কাজে লাগবে। এই জায়গাগুলো ওরা তো এটাই জিজ্ঞাসা করবে না, জানতে চাইবে যে তুমি যেটার জন্য ইন্টারভিউ দিতে এসছো তুমি আদৌ জানো কি, মানে ব্যাপারটা। কারণ পড়ে মানে ওই ইয়েতে গিয়ে আমরা সকল যেটা বলি যে ফাটিয়ে পড়, গিয়ে এক্সামিনেশন হলে গিয়ে বমি করে দিয়ে চলে যায় খাতার উপরে, তো সেটাই আর কি অনেকেই করবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তুমি যে কাজটার জন্য যাচ্ছ সেই কাজটাকে তো তোমাকে জানতে হবে, মানে সে তার একটা সম্যক ধারণা তোমার রাখতে হবে, তবে না গিয়ে তোমার সেই কাজের শেখার জায়গাটা তৈরি হয়ে যাবে। তো এবার তুমি তাহলে বুঝতেই পারছো যে তোমরা যখন আইসিডিএস সুপারভাইজার হবে তোমাদের কতটা বড় গুরু দায়িত্ব, কত ভালো কাজ তোমরা করতে পারবে, কত একটা দায়িত্বপূর্ণ কাজ রয়েছে, যেখানে তুমি শিশু এবং এই মহিলাদের, গর্ভবতী মহিলাদের জন্য তোমরা কত কাজ করতে পারবে, মানে তোমাদের কাজের কতটা ডাইমেনশন খুলে যাবে, ঠিক আছে। ওকে, আচ্ছা, আমার কথাগুলো সবাই বুঝতে পারছো তো, ক্লিয়ার? মানে আমার কথা কি মানে খুব ফাস্ট হয়ে যাচ্ছে, বা আমাকে আরো আস্তে আস্তে বোঝালে ভালো হয়? মানে আমাকে একটু সেটা বলো, আমি সেইভাবে তাহলে তোমাদেরকে আরো আস্তে আস্তে বলবো। আচ্ছা, ক্লিয়ার স্যার, অর্পিতা মিশ্রা বলেছে। ক্লিয়ার স্যার, বাকিদের কাছেও ক্লিয়ার তো আশা করছি। ওকে, আমি এ, বুঝে যাচ্ছে স্যার। ওকে, ঠিক আছে, তাহলে তো আর কোনো কথাই নেই, বুঝতে পারলেই হলো ব্যাপারটা, যেন ক্লিয়ার হয়। আচ্ছা, এবার যে পশ্চিমবঙ্গের 7টি জেলায় বয়ঃসন্ধি পর্বের মেয়েদের অপেক্ষাকৃত উন্নত স্বাস্থ্য ও পুষ্টির জন্য কাজ করে চলেছে সবলা প্রকল্প। ঠিক আছে, পশ্চিমবঙ্গে 7টা জেলা রয়েছে যেখানে বয়ঃসন্ধি পর্ব মানে হচ্ছে মানে যে মানে টাইমটা অ্যাকচুয়ালি একটা মেয়ে নাবালিকা থেকে সাবালিকা হচ্ছে, সেই বয়ঃসন্ধি একটা জায়গা ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা যারা ফিমেলরা তোমরা জানো যে বয়ঃসন্ধি ব্যাপারটা সেটা ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে একটা ভীষণ একটা ইম্পর্টেন্ট। এই সময় মানে বায়োলজিক্যালি, মেন্টালি অনেক কিছু চেঞ্জেস আসে সেই জায়গাটাতে, এবং এইটা খুব ক্রুশিয়াল টাইম। এই সময় যদি কেউ নিজেকে ঠিকঠাক ভাবে ধরে রাখতে পারে দেন সে একটা ঠিকঠাক জায়গায় পৌঁছায়। এই সময় যদি কেউ ওই হরমোনিকাল লোচাতে কবলে পড়ে গিয়ে যদি নিজেকে বিপদগামী করে, তাহলে মোটামুটি তার খেসারত তাকে মানে বহু বছর ধরে দিতে হয়, অনেক সময় তো অনেককে সারা জীবন ধরে দিতে হয়। তো এই জায়গাটা খুব ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা সেগমেন্ট, মানে এটা মনে রাখার জন্য। এটা তো জাস্ট এখানে তো বলছে যে পশ্চিমবঙ্গের 7টি জেলায় বয়ঃসন্ধি পর্বে মেয়েদের অপেক্ষাকৃত উন্নত স্বাস্থ্য ও পুষ্টির জন্য কাজ করে চলেছে সবলা প্রকল্প, ঠিক আছে। আচ্ছা, এই যে সবলা প্রকল্প, এই সবলা প্রকল্প সম্পর্কে আমি কয়েকটা কথা বলছি, সেটা তোমরা একটু নোট ডাউন করে নিও যে এই সবলা প্রকল্প জিনিসটা কি। কারণ এটা যখন তুমি ওরা বাই চান্স দিয়েও দিতে পারে 2-1 নম্বরে এই সবলা প্রকল্প, বা তোমাদেরকে বিভিন্নভাবে ইন্টারভিউ যখন ফেস করবে তখন জিজ্ঞাসা করতে পারে, ঠিক আছে। এই সবলা প্রকল্পটা হচ্ছে অ্যাকচুয়াল কি, মানে এটা হচ্ছে তরুণীদের জন্য, মানে তরুণীদের জন্য কি, আমি তোমরা এই টার্মটা লেখো, দ্য রাজীব গান্ধী স্কিম ফর এম্পাওয়ারমেন্ট অফ অ্যাডোলেসেন্ট গার্লস, ঠিক আছে। আমি আবার রিপিট করছি, দ্য রাজীব গান্ধী স্কিমস ফর, হ্যাঁ হ্যাঁ ওটাই করে দিচ্ছি আমি। আচ্ছা, এখানে হুম,
দ্য রাজীব গান্ধী দ্য রাজীব গান্ধী স্কিম ফর স্কিম ফর empowerment of empowerment of adolescent adolescent মানে হচ্ছে তরুণ বা তরুণী বলা হয়, তো এখানে অ্যাডোলেসেন্ট গার্লস, ঠিক আছে, অ্যাডোলেসেন্ট গার্ল, রাজীব গান্ধী স্কিম ফর এম্পাওয়ারমেন্ট অফ অ্যাডোলেসেন্ট গার্ল, এটারই হচ্ছে মানে মানে নিউ ভার্সন আর কি, ঠিক আছে, ওটা হচ্ছে ওই সেই বলে 1.0, এটা হচ্ছে 2.0, ঠিক আছে, মানে প্রকল্প আর কি, মানে আলটিমেটলি হচ্ছে ওমেন এম্পাওয়ারমেন্টের উপরেই পুরো ব্যাপারটা, যে নারী সুরক্ষা বা নারী এম্পাওয়ারমেন্টের উপরেই জিনিসটা। তো এটারই পরিবর্তিত নাম হয়ে গেছে সবলা প্রকল্প, ঠিক আছে। আচ্ছা, এটা একটা সেন্ট্রাল স্পন্সার্ড প্রোগ্রাম, ঠিক আছে, মানে কেন্দ্রীয় সরকারের প্রোগ্রাম কিন্তু এটা, ওকে, এটা একটা সেন্ট্রাল স্পন্সার্ড প্রোগ্রাম, ওকে, সেন্ট্রাল স্পন্সার্ড প্রোগ্রাম, ওকে। আচ্ছা, এর মেন জিনিসটা কি? এর মেন জিনিসটা হচ্ছে কি, মানে মহিলাদের হেলথ, হাইজিন, নিউট্রিশন, এগুলোকে দেখা, ঠিক আছে, এবং শুধু মহিলা নয়, মানে মানে বাচ্চাদের ক্ষেত্রেও, ঠিক আছে, মানে সেই মহিলাদের বাচ্চা তার ফ্যামিলি, মানে তাদের যেন হেলথ, হাইজিন, নিউট্রিশন এই জিনিসটা মেনটেন হয়, এবং প্রকল্পটা পুরো কমপ্লিটলি কিন্তু মানে কামস আন্ডার দ্য আইসিডিএস প্রজেক্ট, মানে আইসিডিএস প্রজেক্টের আন্ডারে যে সমস্ত মহিলারা রয়েছেন, মানে তার আওতায় যারা আসছেন আর কি, যে সমস্ত মহিলা বাচ্চা শিশুদের শিশুদের পরিষেবা দেওয়ার জন্য আইসিডিএস টা রয়েছে, তাদের তাদের জন্যই এটা হচ্ছে একটা সেন্ট্রাল স্পন্সার্ড প্রোগ্রাম, ঠিক আছে। তাহলে কি দেখা হয়, যাতে হেলথ, হাইজিন, নিউট্রিশন, মানে শরীর স্বাস্থ্য যাতে ভালো থাকে, পুষ্টি যাতে ঠিক থাকে, তার প্রপার যেন হাইজিন মেনটেন করে, ঠিক আছে, কারণ স্বাস্থ্যই সম্পদ, একটা জিনিস, যে স্বাস্থ্য যদি ভালো থাকে তাহলে সবকিছু ভালো হবে, আর স্বাস্থ্য যদি খারাপ থাকে তাহলে সবকিছু ধসে যাবে। তো সেই হচ্ছে বিষয়, ওকে। তো এখানে আমি একটা অ্যাব্রিভিয়েশন তোমাদেরকে দিয়ে রাখি, মানে এই টোটালটাকে অ্যাকচুয়ালি বলা হয় যে জিনিসটা, মানে আমি যে টোটালটাকে এখন ভেঙে ভেঙে বললাম, দিস ইজ কল দা আর্স, ARSH, ওরা অনেক সময় দিয়ে দিতে পারে এটা, আর্স। আর্স মানে কি? আর্স মানে হচ্ছে অ্যাওয়ারনেস অ্যাবাউট, অ্যাওয়ারনেস অ্যাবাউট অ্যাওয়ারনেস অ্যাবাউট হেলথ, যেটা আমি আগে বললাম, হেলথ, হাইজিন, হেলথ, হাইজিন, হাইজিন and reproductive and sexual health. Okay, reproductive and sexual health. Reproductive, reproductive and sexual health. Okay. আচ্ছা, এই ব্যাপারটা কি, মানে অ্যাওয়ারনেস অ্যাবাউট হেলথ, হাইজিন, রিপ্রোডাকটিভ এন্ড সেক্সুয়াল হেলথ, দেখো একটা জিনিস হচ্ছে আহ খোলামেলা ভাবে তোমাদের সাথে আমরা ডিসকাস করছি, সেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে দূর দূরান্ত প্রত্যন্ত অঞ্চলে বা জায়গাতে এই এই শরীর স্বাস্থ্য অ্যান্ড রিপ্রোডাক্টিভিটির ব্যাপারটা নিয়ে সেই পুরোনো ধ্যান ধারণাই রয়েছে। তোমরা নিশ্চয়ই সবাই প্যাডম্যান মুভিটা দেখেছো, এবং প্যাডম্যান মুভিটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এই যে স্যানিটারি ন্যাপকিন, এই যে অ্যাওয়ারনেসটা, এটা কিন্তু এর আগে অব্দি বহুকাল ছিল না, এবং তার জন্য স্যানিটারি ন্যাপকিনের বিকল্প হিসেবে মহিলাদেরকে কি কি ব্যবহার করতে হতো সেটা ওই সিনেমাতে ডিটেলসে দেওয়া রয়েছে, আমার সেটা বলার অপেক্ষা রাখে না, নিশ্চয়ই তোমরা সেটা দেখেছো, যারা দেখোনি তারা একবার দেখে নেবে, তো বুঝতে পারবে যে তখন নারীদের কন্ডিশনটা কতটা খারাপ। নারীদের কন্ডিশন এখনো যে খুব একটা ভালো তা নয়, আমি উমেন এম্পাওয়ারমেন্টের উপরে একটু পরেই আমি তোমাদেরকে একটা লেকচার দেবো এবং সেটার উপরেই বলবো সমস্ত কিছু। তো জায়গাটা জিনিসটা হচ্ছে এই যে মানে তখন থেকে এখন মানে গভর্নমেন্টের প্রজেক্ট গুলো কি, যাতে মানে শিশু নারীদের উন্নয়ন। আচ্ছা, শিশুর উন্নয়ন কখন হবে, যখন সে মাতৃগর্ভে একটা প্রপার পুষ্টি পাবে, ঠিক আছে, মাতৃগর্ভে যখন প্রপার পুষ্টি পাবে, দেখবে এই যে আমরা এত হেলদি বা একটা সুস্বাস্থ্য যাপন করছি, তোমার কি মনে হয় যে আমরা ভগবানের আশীর্বাদে আমরা সুস্বাস্থ্য যাপন যে করছি জায়গাটাতে এমনি এমনি হয়ে গেল? নয়, আমরা যখন প্রত্যেকে মাতৃগর্ভে ছিলাম তখন আমাদের বাবা মা ভীষণ ভাবে সেই মুহূর্তে কেয়ারফুল থাকতেন,
খাওয়া দাওয়া থেকে শুরু করে সবকিছু দিক থেকে ডক্টরের সাথে কনসালটেশন রেগুলার বেসিসে, সমস্ত রকম ভাবে পুষ্টিকর খাদ্য খাওয়া দাওয়া সমস্ত জায়গা থেকে সবকিছু ভাবে প্রিকশনস নিয়েছে বলে আমরা সুস্থ স্বাভাবিকভাবে পৃথিবীর বুকে বেঁচে আছি, জন্ম নিয়েছি। ঠিক আছে, আমাদের ইমিউনিটি সিস্টেম এত স্ট্রং। কত শিশুরা রয়েছে যারা যখন ভূমিষ্ঠ হয় তখন তাদের কত রকমের রোগ থাকে, যেটা তাদেরকে সারা জীবন বয়ে বেড়াতে হয়। কত রকমের মানে মায়ের শরীরে শারীরিক অসুস্থতার জন্য সেই শিশুর এমন কিছু প্রবলেমস হয়ে যায় যার জন্য অনেক সময় তারা বেশি দিন মানে বাঁচতেও পারে না, মানে তাদের অকাল প্রয়াণ ঘটে বিভিন্ন শারীরিক অসুস্থতার দরুন। ঠিক আছে, আরো কত কিছু সমস্যা। ঠিক আছে, আমরা তো লাকি যে আমরা ভালোভাবে বেঁচে আছি কন্টিনিউ। হ্যাঁ, মানে প্রকৃতি এক এক পর এক আমাদের নিজেদেরই দোষের জন্য এক একটা করে মানে বাউন্সার দিচ্ছে এবং আমরা ব্যাপারটাকে হ্যান্ডেল করে নিচ্ছি। ঠিক আছে, করোনা, আমফান, 2020 এটাই সব থেকে বেস্ট এক্সাম্পল, অ্যান্ড স্টিল আমরা সার্ভাইভ করছি। কিন্তু অনেকে সেটা সার্ভাইভ করতে পারিনি। ঠিক আছে, সেটা আমাদের সুস্বাস্থ্যের জন্য আমরা সার্ভাইভ করেছি, আমাদের ইমিউনিটি সিস্টেমের জন্য আমরা সার্ভাইভ করেছি। তো সেই হচ্ছে ব্যাপার, মানে জায়গাটাতে। তো এই যে বিষয়গুলো, এগুলোকে নিয়ে আমি একটা জিনিস বলবো যে এই এই যে মানে সুরক্ষা, স্বাস্থ্য সুরক্ষা, এই যে আমাদের হেলথ সুরক্ষা, এগুলো ভীষণ ইন্টিগ্রেটেড ফর্মে আছে। মানে একটা মা যখন গর্ভবতী অবস্থায় আছেন তখন যদি তাকে প্রপার কেয়ার না হয় তবেই তার শিশু মানে একটা সুন্দরভাবে আর কি ভূমিষ্ঠ হতে পারবে। এবং তারপরে সেই শিশুর একটা ভবিষ্যৎকে দেখার জন্য তার তো উপর, সবে তো ভূমিষ্ঠ হলো, তারপরে তো এখন অনেক পথ চলা বাকি, তার জন্য তাকে সুস্বাস্থ্যের অধিকারী ডেফিনেটলি হতে হবে। তো শুরু থেকেই সেই জায়গাগুলোকে মানে দেখা, এবং এটাই তো সায়েন্টিফিক্যাল নিয়ম, এটাই তো সায়েন্টিফিক মানে নিয়ম যে একদম গোড়া থেকে আস্তে আস্তে প্রোগ্রেশনটাকে মানে কি বলবো আর কি ত্বরান্বিত করা। তো এই হলো বিষয়। তো এই টোটাল হচ্ছে মানে মোদ্দা কথা, এই আইসিডিএস এই এই আমি সেন্ট্রাল স্পন্সর্ড প্রোগ্রাম রাজীব গান্ধী স্কিম ফর এম্পাওয়ারমেন্ট আর্টস, এই টোটালটা কিন্তু এই মানে একসাথে যোগ করলে যোগফলের মন্তব্য এইটাই গিয়ে দাঁড়াচ্ছে আর কি। ঠিক আছে। আচ্ছা, এবার যেটা নেক্সট সবলা প্রকল্পের আরো কয়েকটা গুরুত্ব বলছি কি না, এটা হচ্ছে মানে আপগ্রেড দ্য হোম বেসড স্কিলস, মানে তোমার ঘরোয়া যে স্কিলস গুলো আছে মানে সেগুলোকে ভীষণভাবে ডেভেলপ করানো। যে প্রতিটা মহিলাদের অনেক রকম স্কিলস থাকে, যেমন ধরে নাও সেলাই মেশিনে কিছু স্টিচ করা সমস্ত। ইনফ্যাক্ট এই যে এখন তোমরা মাস্ক পরছো, আমরা মাস্ক পরছি, এটাও কোনো না কোনো আইসিডিএস এর অন্তর্গত মহিলাদেরই কিন্তু দ্বারা তৈরি। ঠিক আছে, জায়গাটাতে মানে তারা তৈরি করছে, তাদেরকে দিয়ে কাজ করানো হচ্ছে বলেই হয়তো আমরা এখনো এতটা কম দামে পাচ্ছি। তুমি একবার একটা জিনিস ভেবে দেখো, কোনো নামি দামি কোম্পানি যখন তুমি একটা মাস্ক করতে যাবে সেটার দাম রীতিমতো প্রায় 250-300 টাকা এরকম চার্জ ছেড়ে যাবে, কারণ তার মেশিনারি কস্টিং রয়েছে সমস্ত কিছু। আর এখানে যে জায়গাটা হচ্ছে, এখানে বিভিন্ন মহিলাদের আইসিডিএস অন্তর্গত যে মহিলাদের তাদেরকে ট্রেন্ড করানো হয়, বিভিন্ন রকম সেলাই শিল্পতে ট্রেন্ড করানো হয়, বিভিন্ন রকম ঘরোয়া শিল্পতে ট্রেন্ড করানো হয়। ঠিক আছে, যারা তারা ভবিষ্যতে গিয়ে একটা নিজেদের মানে কি বলবো আর কি প্রতিষ্ঠিত করতে পারে। ঠিক আছে, নিজেদের একটা আত্মনির্ভরশীল হতে পারে তারা। ওকে। তো সুতরাং সেখানে একটা বেস স্কিল এটাও সবলা প্রকল্পের মধ্যে ঢুকে যাচ্ছে। আমি কিন্তু সবলা প্রকল্প নিয়ে এতগুলো কথা বলছি এজন্যই, কারণ এই সবলা প্রকল্প যদি চলে আসে তাহলে তোমরা এতগুলো কথা কিন্তু লিখতে পারবে। ঠিক আছে, তখন শুধুমাত্র এটা ওমেন এম্পাওয়ারমেন্টে, আচ্ছা সবলা প্রকল্প তো সবলা মানে নামটার মধ্যে একটা গার্লস গার্লস ব্যাপার আছে, তাহলে এটা ওমেন এম্পাওয়ারমেন্টের জন্যই হবে, এই হবে ওই হবে, এটা 90% লোকজন লিখে আসবে। কিন্তু তোমরা মানে আলাদা তখনই হবে যখন এই কিছু জিনিসগুলো তোমরা এক্সট্রা অ্যাড করবে। ঠিক আছে, যেমন RGSEAG যেটা আমি দিলাম, রাজীব গান্ধী স্কিম ফর এম্পাওয়ারমেন্ট অফ অ্যাডোলেসেন্ট গার্লস। তারপরে এই যে আর্টস, ঠিক আছে, মানে এই জাতীয় জিনিসগুলো তোমরা অ্যাড করতে পারবে। আচ্ছা, এখানে আর একটা জিনিস তোমরা লিখে রাখো যে এই প্রকল্পটা শুরু হয়েছিল এপ্রিল 2011-তে, সবলা প্রকল্প শুরু হয়েছিল এপ্রিল 2011। ওকে, এপ্রিল 2011-তে এটা স্টার্টেড। ওকে, এটা স্টার্টেড। ওকে। ওকে। আচ্ছা, এবার আর কি কি এর কাজগুলো কি কি থাকে, এটা হচ্ছে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামেরও বিভিন্ন ভোকেশনাল মানে স্কিল দেওয়া হয়। বিভিন্ন ভোকেশনাল স্কিলস এর মধ্যে অনেক কিছু পড়ে, সেটা হচ্ছে একটা মহিলা যখন বড় হয় তখন মানে এক তো বললাম যে তার ডোমেস্টিক কাজকর্মের জন্য যে স্কিল ডেভেলপমেন্টের কাজ। আচ্ছা, সে যদি পড়াশোনা গ্রাজুয়েশন কমপ্লিট করেছে বা কিছু, তাহলে তাকে বিভিন্ন সরকারি পরীক্ষার যাতে সে ফ্রিতে কোচিং নিতে পারে তার জন্য বিভিন্ন রকম মানে গভর্নমেন্টের অর্ডার থাকে বিভিন্ন, এবং তাদের অর্ডার মতো সেই সমস্ত জায়গায় ফ্রি কোচিং দেওয়া, এবং শুধু সরকারি চাকরির প্রিপারেশন না, আরো বিভিন্ন কম্পিউটার প্রশিক্ষণ। ঠিক আছে, এই জাতীয় বিভিন্ন রকম প্রশিক্ষণ যাতে একটা মেয়ে, একটা নারী সে যেন মানে সুস্থ সুন্দরভাবে সে যেন জীবনটা যাপন করতে পারে এবং স্বয়ং নির্ভরশীল হয়ে যেন সে জীবন যাপন করতে পারে। তো তার জন্য গভর্নমেন্টের এই সমস্ত ইনিশিয়েশনস গুলো
রয়েছে। ঠিক আছে, ওকে। আচ্ছা, ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? আর আরেকটা জিনিস এখানে লিখে রাখবে যে এই যে প্রকল্পটা, দিস কভার্স দ্য অ্যাডোলেসেন্ট গার্লস। ওকে, মানে যারা মানে স্কুল থেকে ছুট, মানে স্কুল ছুট করা বা কিছু, মানে স্কুল যায় না, এদের ক্ষেত্রে একটা ভীষণভাবে ভূমিকা পালন করে। ঠিক আছে, মানে অনেকে স্কুল ছুট নারীরা রয়েছে যারা মানে স্কুল পালিয়েছে, বা এরকম প্রচুর নারীরা রয়েছেন যারা এরকম হয়েছে যে অল্প বয়সে কোনো না কোনো কারণে তাদের বাড়ি থেকে আর স্কুল যেতে দেয়নি, বলেছে তোর বিয়ে দিয়ে দেওয়া দেওয়া হবে। ঠিক আছে, বা তাকে হয়তো বিয়ে দিয়ে দিয়েছে কারোর সাথে, যার জন্য তার সে স্কুলিং কমপ্লিট করতে পারেনি। তো তাদেরকেও কিন্তু ভীষণভাবে এই সবলা প্রকল্প হিট করে। আর এই সবলা প্রকল্পর আন্ডার যেটা রয়েছে 11 থেকে 18 বছর বয়স। ঠিক আছে, এটাও মানে নোট ডাউন করে রাখো যে সবলা প্রকল্পটা মানে যে যাদের জন্য ইমপ্লিমেন্টেড হয় সেটা হচ্ছে 11 থেকে 18 বছর বয়স। ওকে। তো এইগুলো হচ্ছে কি ফ্যাক্টর। ঠিক আছে, এই কি ফ্যাক্টর গুলো তোমাদেরকে বলে রাখলাম যাতে সবলা প্রকল্প সম্পর্কে একটা তোমাদেরকে ধারণা দিলাম। ওকে, সবাই ক্লিয়ার হয়েছে? আচ্ছা, বুঝতে পেরেছো আমার যে এক্সপ্লেনেশনটা দিলাম? এটা মানে ভাল লেগেছে বা বুঝতে পেরেছো তোমরা প্রত্যেকে? যদি কাইন্ডলি একটু জানাও, ভালো লাগবে। ওকে। এরপরে যেটা, থ্যাংক ইউ অর্পিতা। ওকে, থ্যাংক ইউ সঙ্গীতা, থ্যাংকস ফর ইউর ফিডব্যাক। ওকে, এরপরে যেটা হচ্ছে যে এটা তো হয়ে গেল যে এবার এক্ষেত্রে, তারপর সবলা প্রকল্পের পর থেকে আমি আসি যে এক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বয়ঃসন্ধিকালীন রক্তাল্পতার সমস্যার উপর। হ্যাঁ, এটা একটা মেজর ফ্যাক্টর তো রয়েছে, বয়ঃসন্ধিকালীন একটা রক্তাল্পতার একটা ব্যাপার থাকে, আসে যায়। এই প্রকল্প জীবনশৈলী শিক্ষা, বৃত্তিমূলক শিক্ষা এবং প্রাসঙ্গিক জ্ঞান, সচেতনতা ও তথ্য দিয়ে তাদের সমৃদ্ধ করেছে। বয়ঃসন্ধি পর্বের মেয়েদের জন্য পশ্চিমবঙ্গের পথিকৃৎ সবলা এবং কন্যাশ্রী নারী উন্নয়ন বিভাগ রূপায়িত করেছে। আমি তোমাদের কন্যাশ্রী প্রকল্প নিয়ে আসবো, ঠিক আছে, তবে ওটার জন্য আলাদা একটা। ঠিক আছে, এরপরেই হয়তো আমি তোমাদের কন্যাশ্রী নিয়ে আলোচনা করবো। শুধু মেয়েদের দিয়ে উৎসাহিত করা হচ্ছে এবং কন্যাশ্রীর মাধ্যমে তাদের সহায়তা দেওয়া হচ্ছে। লেখাপড়া চালিয়ে যাচ্ছে যে মেয়েরা এবং কন্যাশ্রীর সুবিধাও পাচ্ছে, তাদের সবলা প্রকল্পের আওতায় নিয়ে আসা হয়েছে। ঠিক আছে, তার মানে যারা কন্যাশ্রীও পাচ্ছে, মানে টোটাল ভাবে মহিলাদেরকে একটা সুরক্ষা দেওয়া। ঠিক আছে, টোটাল ভাবে মেয়েদেরকে একটা সুরক্ষা দেওয়া, যাতে মেয়েরাও সমানে সমানে, মানে শুধু খাতায় কলমে যে মেয়েরা পুরুষের সাথে পায়ে পা মিলিয়ে চলবে, বা কাঁধে কাঁধ মিলিয়ে চলবে, খাতায় কলমে না রেখে বাস্তব জীবনেও এই জিনিসটা ওরা করতে চাইছে। ঠিক আছে, এবং এটা একটা কারণও রয়েছে, কারণ মহিলারা যদি মানে পুরোদস্তুর ভাবে ছেলেদের মতো মানে আমাদের ইন্ডিয়ার ইকোনমিতে কন্ট্রিবিউট করে, তাহলে কিন্তু ইন্ডিয়ার ইকোনমির জিডিপি আরো 3% বেড়ে যাবে, এবং এটা পরীক্ষিত সত্য কথা। ঠিক আছে, জায়গাটাতে। তো এটা হলো ধ্রুব সত্য কথা, যদি এই রিপোর্ট গুলো খুব একটা বাইরে আসে না। আহ, কারণ এখনো আমাদের ইয়েগুলো প্রচন্ড রয়েছে। হ্যাঁ, তাহলে এত দূর অব্দি বোঝা গেল যে জিনিসটা। আচ্ছা, অসহায় ও সামাজিকভাবে অনগ্রসর পরিবার সমূহের স্বাস্থ্য ও পুষ্টি সংক্রান্ত অবস্থার উন্নতির জন্য বাঁকুড়া, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় ইন্দিরা গান্ধী মাতৃত্ব সহযোগ যোজনা। ওকে, খুব ইম্পর্টেন্ট, এটা একটা মাথায় রাখবে। এই জিনিসগুলো দিলে তোমার লেখার রাইটিং ভাবো তো কোন জায়গায় পৌঁছে যাবে। ঠিক আছে, যদি এই দেওয়া হয় যে অসহায় ও সামাজিকভাবে অনগ্রসর পরিবার সমূহের স্বাস্থ্য ও পুষ্টি সংক্রান্ত অবস্থা উন্নতির জন্য বাঁকুড়া, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় ইন্দিরা গান্ধী মাতৃত্ব সহযোগ যোজনা। তাহলে ইন্দিরা গান্ধী মাতৃত্ব সহযোগ যোজনার কাজটা কি রয়েছে না, অসহায় সামাজিকভাবে অনগ্রসর পরিবার সমূহের স্বাস্থ্য ও পুষ্টি সংক্রান্ত অবস্থার উন্নতি করানো। আচ্ছা, এটা কোথায় কোথায় ইমপ্লিমেন্টেড? ওয়েস্ট বেঙ্গলে বাঁকুড়া, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার। ঠিক আছে। আচ্ছা, শিরোনামে একটি শর্তাধীন নগদ হস্তান্তর প্রকল্পের অধীনে অন্তঃসত্ত্বা ও স্তনদাত্রী মহিলাদের নগদ অর্থ লাভ করছেন। এটা একটা খুব খুব ভালো একটা জিনিস যে এই প্রকল্পের আন্ডারে অন্তঃসত্ত্বা এবং স্তন্যদাত্রী মহিলারা নগদ অর্থ করছেন। এর মানে হচ্ছে ডেফিনেটলি একজন যখন অন্তঃসত্ত্বা মহিলা আছেন, তেনার মানে অনেক খরচ থাকে, অনেক মেনটেন করতে হয় তেনাকে। তার জন্য গভর্নমেন্ট যদি একটা কিছু টাকা তাদেরকে দেয়, মানে ওই পিরিয়ডটাতে, তাহলে সত্যি তো এর থেকে ভালো আর কি বা হতে পারে। ঠিক আছে, অন্তত সেই শিশুটি বা মহিলাটি কেউই অপুষ্টির শিকার হবে না, এবং তার একটা মানে সুরক্ষিত এনভায়রনমেন্টের মধ্যে নিজেদেরকে রাখতে পারবে। ওকে। আচ্ছা, এবার আচ্ছা, শিশু বিকাশ বিভাগের প্রবীণতম অবশ্য পালনীয় বিষয় হলো শিশু সুরক্ষা ও শিশু অধিকার ও পাচার অধিকরণের মাধ্যমে সুসংহত শিশু সুরক্ষা প্রকল্প বাস্তবায়ন করা। হ্যাঁ, এটা তো ডেফিনেটলি একটা ব্যাপার যে কি হচ্ছে যে তোমার লিখে দিই এটা। হ্যাঁ, শিশু বিকাশ ও প্রবীণতম অবশ্য পালনীয় বিষয় হলো যে শিশু সুরক্ষা
ও শিশু অধিকার এবং পাচার অধিকরণ। আচ্ছা, পাচার জিনিসটা তোমাদের একটা বলে রাখি। ছেলে মেয়েদের পাচার মানে এইটা এখনের কথা না, বহু কাল ধরে হয়ে এসেছে। প্রচুর বাবা মা আছে, অনেক সময় হয় যে কি করে, একটি ছেলের আশায় মানে কন্টিনিউ ভাবে, এটা আগেকার দিনেও হতো, এখন হয় কিনা জানি না, যদি হয় সেটা খুবই দুর্ভাগ্যজনক, যে একটি ছেলের আশায় কন্টিনিউ প্রসেস চালিয়ে যেতে থাকে ফ্যামিলি। তার ফলে কি হয় মানে প্রচুর মানে নারী, ছ সাতটা হয়তো বোন, একটি মাত্র ছেলে শেষ বয়সে গিয়ে, এবার তাদের পড়াশোনার খরচ, তাদের খাওয়ানোর খরচ, সংসার খরচ না থাকার জন্য একটুখানি বড় হলে তাদেরকে বিক্রি করে দেওয়া হতো। মানে খুবই ভয়ানক একটা কথা, খুবই মানে রীতিমতো আমিও বলছি, আমার গায়ে কাঁটা দিয়ে দিচ্ছে এই কথাটা বলতে গিয়েও, এত খারাপ লাগছে, কিন্তু এটা হয়, এটা হয়েছে। হয়তো এখনো ইউপি টিউপিতে, পাঞ্জাব হরিয়ানা এই সমস্ত জায়গায় কোথাও একটা ইম্প্যাক্ট আছে গভর্নমেন্টের তৎপরতা, সেন্ট্রাল স্টেট সেই সমস্ত গভর্নমেন্টের তৎপরতায় সেগুলো এখন অনেকটাই কমে গেছে, কিন্তু পুরোপুরি যে রোধ করা গেছে সেটা নয়। কিন্তু আগে তো বহু ভাবেই হতো, মানে জায়গাটা তখন না থাকতো এত অ্যাওয়ারনেস না কিছু। তো এই যে পাচারের এই জায়গাটা মানে এইটা উল্লেখ করে দেওয়া হয়েছে। শিশু পাচার, তোমরা এই টার্মটা খুব বারবার শুনেছো, কেন এই শিশু পাচার কেন করা হচ্ছে? এক নম্বর হচ্ছে শিশু পাচার হয় মানে চুরি করে শিশু পাচার করে দেওয়া হয়। দ্বিতীয় নম্বর হচ্ছে অনেক ফ্যামিলি জেনে বুঝে কিছু অর্থের বিনিময়ে মানে শিশু পাচার করে। মানে এটা খুবই দুর্ভাগ্যের একটা বিষয় এবং কঠোর সামাজিক সত্য বটে। ঠিক আছে। তো তাহলে আমি কি বললাম, যে শিশু বিভাগীয় প্রবীণতম অবশ্য পালন হলো শিশু সুরক্ষা, শিশু অধিকার ও পাচার অধিকরণের মাধ্যমে সুসংহত শিশু রক্ষার প্রকল্প বাস্তবায়ন করা। 2010 সালে রাজ্য শিশু সুরক্ষা সমিতি, এসসিপিএস, ঠিক আছে, এসসিপিএস, এখানে এটা লিখে রাখো, এটা একটা অ্যাব্রিভিয়েশন পোর্শন, যে এই এসসিপিএস মানে হচ্ছে, এখানে দিয়ে দিই, এসসিপিএস এটা মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, মানে ওয়েস্ট বেঙ্গলটা উজ্জ্বলই থাকবে এখানে, বাট লিখে দেবে still। ওয়েস্ট বেঙ্গল স্টেট চাইল্ড প্রোটেকশন সোসাইটি, স্টেট চাইল্ড প্রোটেকশন সোসাইটি, ঠিক আছে। ওকে, তাহলে কি হচ্ছে এটা, ডেফিনেটলি বলাই বাহুল্য যে শিশু সুরক্ষা সমিতি, রাজ্য শিশু স্যার, সুরক্ষা সমিতি। হ্যাঁ, হ্যাঁ। যদি অ্যাপ্লিকেশনটা আসে তাহলে ওয়েস্ট বেঙ্গলটা লিখবো নাকি লিখবো না? ওয়েস্ট বেঙ্গলটা লিখো না, তখন শুধু স্টেট চাইল্ড প্রোটেকশন সোসাইটি, এখানে যেহেতু ওই রাজ্য শিশু সুরক্ষা সমিতি বলেছে ওই জন্য আমি ওয়েস্ট বেঙ্গলটা দিলাম, ঠিক আছে। আচ্ছা স্যার। হ্যাঁ, জাস্ট স্টেট চাইল্ড প্রোটেকশন সোসাইটি লিখবে, ওকে, ঠিক আছে। ওকে। তো আমি ওই জন্য শুরুতে বললাম যে ওয়েস্ট বেঙ্গলটা উজ্জ্বল, আমি যেহেতু রাজ্য বলেছে দ্যাটস আমি ওয়েস্ট বেঙ্গলটাই বললাম, তোমরা এই পোর্শনটাকে লিখবে, ঠিক আছে। স্টেট চাইল্ড প্রোটেকশন সোসাইটি, ওকে। তো এবার স্টেট চাইল্ড প্রোটেকশন সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়, সেটা হচ্ছে 2010 সালে, এবং এটা ডেফিনেটলি কি বলছে, রাজ্য শিশু সুরক্ষা সমিতি স্থাপিত হয়, এবং জেলা শিশু সুরক্ষা কেন্দ্র ডিসিপিইউ এর মাধ্যমে 20টি জেলায় এই প্রকল্প বাস্তবায়িত হয়েছে। আচ্ছা, ডিসিপিইউ এর ফুল ফর্ম দেখো, ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট, ডিসিপিইউ, ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট, ঠিক আছে, ডিসিপিইউ ফুল ফর্ম এটা, ওকে। সুতরাং দেখতে পাচ্ছ তো একটা টপিক থেকে তোমাদের কতগুলো কোয়েশ্চেন হয়ে যাচ্ছে। ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট, তাহলে আমি আরেকবার লাইনটা রিপিট করছি, যে শিশু বিকাশ বিভাগের প্রবীণতম অবশ্য পালনের বিষয় হলো শিশু সুরক্ষা ও শিশু অধিকার ও পাচার অধিকরণের মাধ্যমে সুসংহত শিশু সুরক্ষা প্রকল্প বাস্তবায়ন করা। 2010 সালে রাজ্য শিশু সুরক্ষা সমিতি মানে এসসিপিএস, মানে যেটা হচ্ছে স্টেট চাইল্ড প্রোটেকশন সোসাইটি, পশ্চিমবঙ্গে স্থাপিত হয়, এবং জেলা শিশু সুরক্ষা কেন্দ্র মানে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট ডিসিপিইউ এর মাধ্যমে 20টি জেলায় এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ভেরি নাইস। সকল আজ্ঞাসূচক কাঠামো, চাইল্ড ওয়েলফেয়ার কমিটি অ্যান্ড জুভেনাইল জাস্টিস বোর্ড ও বিধিবদ্ধ সংস্থা ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস স্থাপন করা হয়েছে, ওকে। এবং রাজ্য নির্বিচ্ছিন্ন সুসংহত শিশু সুরক্ষা প্রকল্প ইন্টিগ্রেটেড চাইল্ড প্রোটেকশন স্কিম, ঠিক আছে, ইন্টিগ্রেটেড চাইল্ড প্রোটেকশন স্কিম মানে তোমাদের হচ্ছে ইন্টিগ্রেটেড চাইল্ড প্রোটেকশন স্কিমের অধীনে বিভিন্ন আজ্ঞাসূচক জুভিনাইল জাস্টিস হোম, মুক্ত আশ্রয় গৃহের মাধ্যমে
প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক শিশুদের যত্ন ও তত্ত্বাবধানের পরিসর প্রসারিত হয়েছে। এগুলো ভীষণভাবে মেনটেন করবে, মানে এগুলো যেহেতু মানে এক একটা স্টেট গভর্নমেন্টের প্রচুর ওরা বলবে যে স্টেট গভর্নমেন্ট তোমাদের আইসিডিএস এর জন্য কি কি মানে স্টেপ নিয়েছে। তখন দেখবে এই যে ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস, এটা সাপোর্ট করা হয়েছে স্যার। তারপরে শিশু ইন্টিগ্রেটেড চাইল্ড প্রোটেকশন স্কিম আনা হয়েছে স্যার। ঠিক আছে, তারপর হচ্ছে যাতে শিশুদেরকে এই ওপর কোন রকম ইনজাস্টিস যাতে না হয়, তাই জুভেনাইল জাস্টিস হোম, মুক্ত আশ্রয় গৃহ, এই সমস্ত জিনিসগুলো মানে গভর্নমেন্টের তরফ থেকে মানে করা হয়েছে, যাতে সব রকম ভাবে তাদের একটা প্রোটেকশন শিল্ড দেওয়া হয়। ঠিক আছে, এবং এর মাধ্যমে প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিকভাবে শিশুদের যত্ন ও তত্ত্বাবধানের পরিষদ প্রসারিত করে। এছাড়াও নিঃস্ব শিশুদের আশ্রয়দানের জন্য পশ্চিমবঙ্গ সরকারের কুটির শিল্প মানে কটেজ স্কিম চালু করা হয়েছে, কটেজ স্কিম চালু করা হয়েছে। এবং এই প্রকল্পের অধীনে খাদ্য, বস্ত্র, চিকিৎসা পরিষেবা ছাড়াও শিশুদের শিক্ষা ও বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়া হয়। তাহলে এটাও একটা দেখবে যে শিশুদের জন্য আর একটা কি স্কিম না, পশ্চিমবঙ্গ সরকারের কটেজ স্কিম। এবার কটেজ স্কিম অফ ওয়েস্ট বেঙ্গল ওরা তো এরকম হতে পারে যে জাস্ট ব্রিফলি ব্রিফ এলাবোরেট ব্রিফলি জাস্ট ব্রিফলি ন্যারেট দ্য স্কিম অফ কটেজ স্কিম, ঠিক আছে, এরকম বলে দিতে পারে। বা কুটির শিল্প বা কটেজ কটেজ স্কিমটাকে ডিরেক্ট বললো যে কটেজ স্কিম সম্পর্কে কিছু বলো। তো তখন তুমি বলতে পারবে যে এটা হলো যে চালু করা হয়েছে এই প্রকল্পের অধীনে খাদ্য, বস্ত্র, চিকিৎসা পরিষেবা ছাড়াও শিশুদের শিক্ষা ও বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়া হয়। এবং অনেক সময় হয়তো তোমরা জানতে পারবে যে মানে এই যে জায়গাটা মানে কটেজের যে স্কিমের জায়গাটা, যে এখানে যদি বলা হয় যে নর্মালি যদি তোমাকে এমনি ট্রান্সলেট করতে হয় তাহলে বলবে যে দ্য ওয়েলফেয়ার অফ দ্য চিলড্রেন ইন নিড অফ দ্য কেয়ার এন্ড প্রোটেকশন। তো একই ব্যাপার সেই জায়গাটা। ঠিক আছে, আর তারপরে একদম লাস্টে চলে আসি, সেটা হচ্ছে যে তোমার মানুষ পাচার পশ্চিমবঙ্গের অন্যতম উদ্বেগের মানুষ পাচার পশ্চিমবঙ্গের অন্যতম উদ্বেগের বিষয় ও রাজ্যের নারী ও শিশু পাচার ও সব ধরনের শোষণের বিরুদ্ধে কার্যকরী প্রতিরোধ, সুরক্ষা ও মামলার ক্ষেত্রে শিশু বিভাগ নোডাল বিভাগ হিসাবে কাজ করে থাকে। ঠিক আছে, মানে নোডাল নোডাল ডিপার্টমেন্ট এই নিয়ে একটু কিছু বলে রাখি যে নোডাল ডিপার্টমেন্ট হচ্ছে অ্যান অফিসিয়াল গিভেন রেসপন্সিবিলিটি ফর আ স্পেসিফিক প্রজেক্ট অর অ্যান অর্গানাইজেশন অর ইনস্টিটিউশন। মানে নোডাল অফিসার কি হয় না, তাদেরকে কোনো একটা রেসপন্সিবিলিটি দেওয়া হয় পার্টিকুলার কোনো প্রজেক্টের জন্য বা কোনো অর্গানাইজেশন ইনস্টিটিউটে থাকার জন্য। মানে ইনস্টিটিউট মানে কোনো পড়ানোর ইনস্টিটিউট নয়, মানে একটা অর্গানাইজেশন যেটা একটা ফ্যামিলি ওয়েলফেয়ার করতে পারে, চাইল্ড ওয়েলফেয়ার করতে পারে, নারী ওয়েলফেয়ার করতে পারে। ঠিক আছে, তো এই নোডাল বিভাগটার কথা হচ্ছে এই, কারণ তোমাকে অনেক সময় জিজ্ঞাসা করতে পারে যে হোয়াট ডু মিন বাই দ্য নোডাল ডিপার্টমেন্ট। তাহলে নোডাল ডিপার্টমেন্ট, সুতরাং নোডাল ডিপার্টমেন্ট হচ্ছে an organization which are responsibly which are responsible for a specific project or an organization or institution। ঠিক আছে, একটা কোনো স্পেসিফিক প্রজেক্টের জন্য দেওয়া হয়, তো এখানে এটাকে নোডাল বিভাগ হিসেবে বলা হচ্ছে। এই টার্মটা হয়তো অনেকের ক্ষেত্রে অজানা থাকতে পারে, তাই একটু বলে দিলাম। তাহলে কি যে মানুষ পাচার ও পশ্চিমবঙ্গের অন্যতম উদ্বেগের বিষয় ও রাজ্যের নারী ও শিশুদের পাচার ও সব ধরনের শোষণের বিরুদ্ধে কার্যকরী প্রতিরোধ, মানে যেটা মেন ইম্পর্টেন্ট আর কি, যে উদ্বেগের বিষয় রাজ্য নারী ও শিশুদের পাচার ও সব ধরনের শোষণের বিরুদ্ধে কার্যকরী প্রতিরোধ, সুরক্ষা ও মামলার ক্ষেত্রে শিশু বিকাশ বিভাগ নোডাল বিভাগ হিসেবে কাজ করে থাকে। ঠিক আছে, তাহলে তোমাদের এই হলো মোটামুটি ভাবে পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু কল্যাণ কর্মসূচি, মানে যেটা তোমাদের আইসিডিএস এর মেন কাজ, আইসিডিএস সম্পর্কে যেটা মেন মানে যেটা তোমার 90% মানে কভার আপ করছে এই জায়গাটা, এটা তোমাদের জানা হলো এই বিষয়টা নিয়ে। ঠিক আছে, সবার ক্লিয়ার হয়েছে পুরো ব্যাপারটা ম্যাটারটা? প্রত্যেকে একটু জানাও আমাকে, তাহলে আমি নেক্সট স্লাইডে যাবো এবার। আচ্ছা। অনেক অজানা জানতে পেরেছো তো সবাই, মানে এরকম কিছু যে নতুন কিছু ইনফরমেশন পেয়েছো আশা করছি। মুখে নিয়েছো নিশ্চয়ই অ্যাব্রিভিয়েশনস গুলো, তোমাদের কাজে লেগে যাবে এক্সামিনেশন হবে, বিভিন্ন এক্সামে কাজে লেগে যাবে সেই অ্যাপ্লিকেশন। ওকে। আচ্ছা, এরপর তোমাদের তাহলে নেক্সট স্লাইডে আসছি। এটা এখন করাবো না, এটা একটু পরে করাচ্ছি তোমাদেরকে। হুম, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, কন্যাশ্রী প্রকল্প নিয়ে নেবো তোমাদের জন্য।
ওকে, শোনো, সবাই আছো সঙ্গে? ক্লিয়ার শোনা যাচ্ছে আমার কথা আশা করি? ওকে, দেখো, কন্যাশ্রী প্রকল্প এবং ওকে, আরে তনুশ্রী জোরদার, কোথায় ছিলে তুমি? শুনছিলে? ওকে, ভালো লাগলো, ক্লাসে আছো তো। হ্যাঁ, খুব ভালো কথা। ওকে, আগেরটা তুমি শুনতে পেয়েছো? মানে প্রত্যেকে যারা এখন রয়েছে এই মুহূর্তে, তারা এতক্ষণ ধরে আমি যে মানে জিনিসটা নিয়ে আলোচনা করলাম, শিশু ও নারী কল্যাণ কর্মসূচি হেনা তেনা, তো এই জায়গাটা তোমরা সবাই মানে শুনতে পেয়েছো তো প্রত্যেকে জায়গাটা? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ব্যাস। হুম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সবাই রেসপন্স করার জন্য, থ্যাংক ইউ সো মাচ। ওকে, দেখো, কন্যাশ্রী প্রকল্প জিনিসটা কি না, কন্যাশ্রী প্রকল্প জিনিসটা হলো অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারকে নগদ সহায়তার মাধ্যমে মেয়েদের জীবন ও অবস্থার উন্নয়নে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক গৃহীত একটি উদ্যোগ, যাতে অর্থনৈতিক সমস্যার কারণে কন্যাদায়গ্রস্ত পরিবার 18 বছরের আগে তাদের মেয়ে সন্তানের বিয়ের ব্যবস্থা না করে। তাহলে কি, তাহলে একদম পার্ট বাই পার্ট ভেঙে ভেঙে তোমাদেরকে বলছি, বোঝাচ্ছি, ঠিক আছে? দেখি, কন্যাশ্রী প্রকল্প হলো অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারকে, মানে সুতরাং সব নয়, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া থাকা পরিবারকে নগদ সহায়তার মাধ্যমে, মানে এরকম কোশ্চেন আসবে, আচ্ছা কন্যাশ্রী প্রকল্প কি তাহলে সবাই পেতে পারে? মানে গোয়েঙ্কা, মানে তোমরা সিএসসি জানো, সিএসসি তে যদি গোয়েঙ্কা রয়েছেন, কি গোয়েঙ্কা নামটা ভুলে, সঞ্জীব গোয়েঙ্কা, তো ওরা একটা সঞ্জীব গোয়েঙ্কার মেয়ে যদি কন্যাশ্রীর জন্য আবেদন করে, তাহলে কি ওর আবেদনটা অ্যাকসেপ্টেড হবে জায়গাটাতে? এরকম কোশ্চেন তো নয় সেটা, কারণ পিছিয়ে পড়া, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারকে নগদ সহায়তা দেওয়া হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে হুম, তো হ্যাঁ, সহায়তার মাধ্যমে জীবন ও অবস্থা উন্নয়নে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক গৃহীত একটি উদ্যোগ, যাতে অর্থনৈতিক সমস্যার কারণে কন্যাদায়গ্রস্ত পরিবার 18 বছর বয়সের আগে তাদের মেয়ে সন্তানের বিয়ের ব্যবস্থা না করে, ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এই প্রকল্পটি চালু হয় 8ই মার্চ 2013, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, এটা লিখে রাখো, মানে 8ই মার্চ 2013, ঠিক আছে, এই প্রকল্পটি চালু হয়েছে 8ই মার্চ 2013 সালে। এবং এটা জিকে কোশ্চেন আসবে, এবার ডাব্লিউবিসিএস ও আরআরবিতে কাজে লাগবে না, ডাব্লিউবিসিএস তোমাদের কাজে লেগে যাবে, যে 8ই মার্চ 2013, ওরা এরকম অপশন দেবে, 8ই মার্চ 2011, 8ই মার্চ 2014, 14ই মার্চ 2013, 8ই মার্চ 2013, কনফিউজ করার চেষ্টা করবে, এটা ভালো করে মনে রেখো। ওকে, এই প্রকল্পের অন্যতম অভিপ্রায় হলো যে আর্থিকভাবে পিছিয়ে থাকা গরিব দুস্থ মেয়েদের উচ্চশিক্ষার জন্য তুলে আনা, ঠিক আছে? মানে শারীরিকভাবে মেয়েদের শিক্ষার দিকটাকে দেখা, মেয়েদেরকে, মানে অ্যাকচুয়ালি নারীদের শিক্ষা এই জিনিসটা ভীষণ ভাবে ইম্পর্টেন্ট, ঠিক আছে? জায়গাটাতে অ্যাওয়ারনেস, এটা প্রচন্ড ভীষণ ভীষণ ভাবে ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, হ্যাঁ, কোথায় গেল? আচ্ছা, এই প্রকল্প তার নকশা ও সুশাসনের বৈশিষ্ট্যের জন্য একাধিক জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে, ঠিক আছে? আমি একটু আগে তোমাদেরকে বললাম যে কি, একটা মেয়ে যখন, মানে একটা জায়গায় যদি মেয়েরা ছেলেদের মতো ভারতের ইকোনমিক কন্ট্রিবিউশনে যদি পার্টিসিপেট করে, মানে এখনো এই ব্যাপারটা রয়েছে যে একটা মেয়ে মানে চাকরি, ওরে বাবা খুব চাপের, না মেয়ে মানে তো একটা সময় পর পড়াশোনা কমপ্লিট করবে, তারপর তার বিয়ে দিয়ে দেওয়া হবে, তারপর সে সংসার করবে, অ্যান্ড ব্লা ব্লা ব্লা। কিন্তু নয়, সময় পাল্টেছে এবং মেয়েরাও ছেলেদের মতো, ইনফ্যাক্ট আমি তো বলবো মেয়েদের এফিসিয়েন্সি ছেলেদের থেকে অনেক বেশি, ঠিক আছে? জায়গাটাতে মেয়েরা পারে না এরকম কিছু নেই। আমি ছেলে হিসেবে, একজন ছেলে হিসেবে প্রচুর কিছু শিখিও মেয়েদের থেকে, ঠিক আছে? সহনশীলতা, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সহনশীলতা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো এই যে জায়গাটা, তো সুতরাং মেয়েদেরকেও একদম সমানে সমানে রাখতে হবে, তো মেয়েদেরকে যদি ছেলেদের সমানে সমানে রাখতে হয়, তাহলে তার জন্য কি করতে হবে, তাকে এডুকেশনের দিকটা দেখতে হবে, ঠিক আছে? সে এডুকেশন পেলে তবেই না গিয়ে সে জায়গাটাতে নিজের একটা পরিচিতি সে বানাতে পারবে, ক্লিয়ার জায়গাটাতে? তো সেই, এবার আরেকটা জিনিস কি, দেখবে মেয়েদের এডুকেশন, একটা বাড়িতে একটা ছেলের এডুকেশন, একটা মেয়ের education, এখনো গ্রামে গঞ্জে ভীষণ হয় এই জিনিসটা, যে ছেলেকে, হ্যাঁ ছেলেকে এডুকেট করো, আর মেয়েকে না, না ঠিক আছে, ওকে তো একটা সময় পর বিয়ে দিয়ে দেওয়া হবে। তো শুরু থেকে যদি ফ্যামিলি থেকে বা আশপাশ থেকে, প্রতিবেশী থেকে এরকম একটা নেগেটিভ কথাবার্তা মাথার মধ্যে কন্টিনিউ ভাবে যদি হাতুড়ির মতো মারতে থাকে কেউ, তাহলে কি হবে, তার এমনি পারফরমেন্সে অনেক, এটা মানে ওদের পারফরমেন্স এমনি খারাপ হতে বাধ্য, সাইকোলজিক্যালি ইম্প্যাক্টটা পড়বে। তখন কি হবে, বাধ্য হয়ে তাকে ওই বিয়ের পিড়িতেই বসতে হবে। মানে তারা জীবনে যে বড় কিছু করবো হবো, বা আমিও কাঁধে কাঁধ মিলিয়ে চলবো, আমিও একটা জীবনে কিছু হব, তার সেই আশা ভরসায় মানে
পুরো জল ঢেলে দেওয়ার মতো অবস্থা, এবং তার জন্য সমাজটাই সেটা করে জায়গাটাতে। ঠিক আছে? তো এই তো এতগুলো কথাই মানে প্রতিটা জিনিসকে যেন রিলেট করাচ্ছি তোমাদেরকে। ঠিক আছে? তো এই প্রকল্পের অন্যতম অভিপ্রায় হলো আর্থিকভাবে পিছিয়ে থাকা গরিব দুস্থ মেয়েদের উচ্চশিক্ষার জন্য তুলে আনা। এই প্রকল্প তার নকশা ও সুশাসনের বৈশিষ্ট্যের জন্য একাধিক জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে। ঠিক আছে? কন্যাশ্রী স্বীকৃতি এবার পাঠ্য বইয়ের এমনকি রাষ্ট্রপুঞ্জের মঞ্চে কন্যাশ্রী স্বীকৃতি পেয়েছে 23 জুন 2017। মনে রাখবে, 23 জুন 2017, এই ইম্পর্টেন্ট। 23 জুন 2017 নেদারল্যান্ডসের রাষ্ট্রপুঞ্জের জনপরিষেবা দিবস উপলক্ষে এই অনুষ্ঠানটি সম্মানিত করা হয় বাংলার এই প্রকল্পকে। 63টি দেশের 552টি প্রকল্প, খুব ইম্পর্টেন্ট একটা লাইন, মানে এটা যদি লিখে দিতে পারো তোমার ভালো নাম্বার চলে আসবে। 63 দেশে 552টি প্রকল্প নিয়ে প্রতিযোগিতাটা শুরু হয়েছে, এবং তার মধ্যে প্রথম হয় আমাদের এই কন্যাশ্রী প্রকল্প। তাই কন্যাশ্রীকে নিয়ে এত কিছু। এরপরই কন্যাশ্রী স্বীকৃতিকে স্কুল পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার জন্য সিলেবাস কমিটির কাছে প্রস্তাব দেয় রাজ্য। ঠিক আছে, এটা না দিলেও চলবে, এই লাইনটা অত বেশি ইম্পর্টেন্ট না। ঠিক আছে, যে কি করলো না করলো, যেটা মেন হচ্ছে আমাদের, হুম, আমার মেন হচ্ছে এই জায়গাটা যে 63টি দেশে 552টি প্রকল্প নিয়ে প্রতিযোগিতা শুরু হয়, এবং তার মধ্যে প্রথম হয় আমাদের এই কন্যাশ্রী প্রকল্প। ঠিক আছে। আচ্ছা, কন্যাশ্রী প্রকল্পের এবার দুটো উপাদান রয়েছে। কি উপাদান রয়েছে? একটা হচ্ছে K1, একটা হচ্ছে K1। K1 কি? K1 থেকে নাম্বার 1 পয়েন্ট, মেয়েটিকে বিদ্যালয়ে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীতে পাঠ্যরত হতে হবে। তাই কিন্তু পড়তে হবে। ঠিক আছে? মানে পড়া ছেড়ে দিলাম তারপরে গিয়ে বলবো যে কন্যাশ্রী প্রকল্প দাও, দেওয়া দেওয়া হবে না, তাকে রীতিমতো পড়াশোনার মধ্যে থাকতে হবে। তো মেয়েটিকে বিদ্যালয়ে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীতে পাঠ্যরত হতে হবে। 2, বয়স 13 থেকে 18 বছরের মধ্যে হতে হবে। ঠিক আছে, বয়স কত হতে হবে? 13 থেকে 18 বছরের মধ্যে হতে হবে। আচ্ছা, মেয়েটিকে অবিবাহিতা হতে হবে। ওকে, মানে বাড়ি থেকে বিয়ে দিয়ে দিল মেয়েকে, তারপরে বললো যে না, কন্যাশ্রী প্রকল্প সুবিধা নেওয়া যায়, হবে না, সম্ভব না, তাকে অবিবাহিত থাকতে হবে। আর এককালীন বার্ষিক অনুদান 1,000 টাকা দেওয়া হবে, তার এডুকেশন পারপাসে 1,000 টাকা বার্ষিক অনুদান হিসেবে দেওয়া হবে। ঠিক আছে? তাহলে কি কি? মেয়েটিকে বিদ্যালয়ে অষ্টম টু দ্বাদশ শ্রেণীতে পাঠরত হতে হবে, বয়স 13 থেকে 18 বছরের মধ্যে হতে হবে, মেয়েটিকে অবিবাহিত থাকতে হবে, এবং এককালীন বার্ষিক অনুদান 1,000 টাকা দিতে হবে। এই যেভাবে লেখাটা রয়েছে, তুমি যদি এইভাবে লেখাটা পয়েন্ট করে করে লিখে আসতে পারো, তোমার মার্কস এমনি ভীষণ ভাবে বেড়ে যাবে। তুমি যদি এটাকে এরকম দিলে, মেয়েটিকে বিদ্যালয়ে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীতে পাঠরত হতে হবে, দিয়ে নারী, তারপরে বয়স 13 থেকে 18 বছর হতে হবে, তার থেকে এই লেখার যে স্ট্রাকচারটা আছে, এই লেখাটা যদি লিখে আসতে পারো কোনো রচনা বা কোনো রকম কিছু পয়েন্ট করে করে, তাহলে তোমার কিন্তু মার্কস এমনি তখন বেড়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এবার কন্যাশ্রী 2। কন্যাশ্রী 2 কি? মেয়েটিকে দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হয়ে উচ্চশিক্ষা পাঠরত হতে হবে। মানে যে দ্বাদশ শ্রেণী অবধি কমপ্লিট করে ফেললাম, ওটা নয়। K2 পেতে গেলে তাকে রীতিমতো দ্বাদশ শ্রেণী ক্রস করার পর তাকে উচ্চশিক্ষা, মানে গ্রাজুয়েশন, তারপর মাস্টার্স, এই সমস্ত জায়গাগুলো, মানে তাকে আফটার আফটার এইচএস তাকে আবার পড়াশোনা শুরু করতে হবে। বয়স 18 বছরের অধিক হতে হবে। ঠিক আছে? মানে এই যে 1,000 টাকা যেটা পাচ্ছে সেটা কিন্তু 18-র মধ্যে, এরপর কিন্তু 18 বছর ওপর হতে হবে। মেয়েটিকে অবিবাহিত হতে হবে, আর এককালীন অনুদান 25,000 টাকা তাকে দেওয়া হবে। ঠিক আছে? এ হলো K2 এর ইয়ে। আচ্ছা, এবার সম্প্রতি K3 প্রকল্প ঘোষিত হয়েছে, এবং এই প্রকল্পে মেয়েদের উচ্চশিক্ষা, পিএইচডি, এমফিল ইত্যাদি ব্যয়ভার গ্রহণ করার জন্য আলাদা বৃত্তির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সুতরাং এটা একটা খুব দারুণ ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। ঠিক আছে, জায়গাটাতে K3। আশা করি কারো কোথাও বুঝতে অসুবিধা হচ্ছে না, আমি পয়েন্ট করে করে সমস্ত কিছু দিয়ে লেখাচ্ছি। তো আশা করি কারো কোথাও কোথাও কোনো সমস্যা হচ্ছে না। ওকে, সমস্যা হচ্ছে না তো কোথাও? এতক্ষণ অব্দি কারো কোথাও কোনো প্রবলেম হয়নি তো, কিছু বুঝতে বা দেখতে বা কিছু? জানি, নো। ওকে, থ্যাংকস দেবজানি, থ্যাংকস ফর দ্য রেসপন্স। ওকে, সুফিতা মিশ্রা, থ্যাংক ইউ। থ্যাংকস। ওকে, আচ্ছা, ওকে, ওকে শাকিলা। হ্যাঁ, শাকিলা প্রথমবার কথা বললো, ভালো লাগলো। তো সেই, আচ্ছা, পূর্বে এই প্রকল্পের উপভোক্তাদের পারিবারিক বার্ষিক আয়ের ঊর্ধ্বসীমা 1,20,000 টাকার মধ্যে হওয়া আবশ্যিক ছিল। বর্তমানে পারিবারিক আয়ের ঊর্ধ্বসীমা তুলে দেওয়া হয়েছে। ঠিক আছে, এটা একটা খুব ভালো জিনিস হয়েছে। তার মানে এর উপরেও মানে লোকজন সেই সুবিধাটা পাবে। মানে বার্ষিক আয় 1,20,000 টাকা মানে হচ্ছে একজনের স্যালারি মাস গেলে 10,000 টাকা। স্বাভাবিক তো, একজন যদি বাড়িতে 10,000 টাকা কেউ স্যালারি পায়, তো 10,000 টাকা সে কি কি নিজে চালাবে, কি তার ফ্যামিলিকে চালাবে? ঠিক আছে, তো ভীষণ একটা রাজ্য সরকার, এটা খুব একটা ইম্পর্টেন্ট সেগমেন্ট এটা। ভেরি নাইস, এটাকে মাথায় রাখবে জায়গাটাতে। ঠিক আছে, এগুলো কিন্তু সব কি ফ্যাক্টর, হ্যাঁ।
এগুলোকে মাথায় রাখলে তোমার অনেক কিছু আলাদা করে তোমাকে মুখস্থ করতে হবে না, এগুলো মাথায় রাখলে দেখবে সুন্দর করে সেন্টেন্স দিয়ে সুন্দরভাবে এটাকে সাজিয়ে দিতে পারবে। আচ্ছা। না না, গোয়েং গোয়েঙ্কার মেয়ে প্রচুর প্রচুর টাকা পায়, পাবে না। গোয়েঙ্কার মেয়ে যদি পায় তাহলে খবর নিউজ চ্যানেল সেটা পাবলিশ করে দেবে, নিউজ চ্যানেল সেটা পাবলিশ করে গেলে সেটা রাজ্য সরকারের পক্ষে এটা নেওয়াটা খুব চাপের হয়ে যাবে। ঠিক আছে, মানে 1,20,000 টাকা বলেছিল যে 1,20,000 টাকার মধ্যে হবে, হ্যাঁ হয়তো এখন সেটা বেড়ে এটা হতে পারে যে যে বাস গেলে 1,50,000 টাকা হয়তো সেটা হতে অতটুকু অব্দি গ্রান্টেড। কিন্তু কারোর যদি এরকম হলো যে কারোর বাড়িতে 8 লাখ টাকা 9 লাখ টাকা মানে বার্ষিক ইনকাম, ঠিক আছে, 10 লাখ টাকা বার্ষিক ইনকাম, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কখনোই সেটা এলিজিবল নয়, মানে সম্ভব নয়। যদি সে এবং সে যদি তার মেয়ের জন্য কন্যাশ্রী প্রকল্পের জন্য আওতায় রাখে এবং মানে 25,000 টাকার জন্য সে যদি যায়, তাহলে একবার ভেবে দেখো যে জিনিসটা কিরকম হবে আর কি। ঠিক আছে। হ্যাঁ, ঊর্ধ্বসীমাটা তুলে দিয়েছে, যে 1,20,000 টাকার মধ্যে অবশ্যই ছিল, এই ঊর্ধ্বসীমাটা তুলে দিয়েছে। কিন্তু এটা তাদের জন্য। একটা জিনিস মনে রাখবে যে লোকে মেয়েদেরকে পড়ায় না কেন, মেজরিটি হচ্ছে যে টাকার জন্য, যে কি দরকার ওর পেছনে ইনভেস্ট করে। তো এই জিনিসটাকে একটা বাধ্যবাধকতার মধ্যে রাখার জন্য, যে না তুমি পড়াবে, তোমার মেয়ের খরচ তো সরকার দিচ্ছে, তাহলে তোমার সমস্যাটা কোথায়। ঠিক আছে, এইটাকে মাথায় রাখার জন্যই দেওয়া হচ্ছে কন্যাশ্রী প্রকল্প। ঠিক আছে, এই নয় কি যার আছে তাকে দিয়ে, মানে তুমি ভরা কলসিতে জল ঢেলে কি লাভ, সে তো জল উপচেই পড়বে। আমাকে যদি জল ভরতে হয় তাহলে তো মানে হয় ফাঁকা কলসিতে জল ঢালতে হবে, নাহলে যে কলসিতে অল্প একটু জল আছে সেখানে ঢেলে সেটাকে ভর্তি করতে হবে। ভরা কলসিতে জল ঢালা মতো জল নষ্ট। ঠিক আছে, ভাবে ওই টাকায় বিয়ে হয়ে যাবে। হ্যাঁ সত্যি আর কি, কি অবস্থা। চলো। একদম একদম। এবার এবার আসা যাক, 8ই জুন 2020 পর্যন্ত কন্যাশ্রী প্রকল্পে মোট আবেদন পড়েছে 1,97,39,109টি। ঠিক আছে, মানে এটা 8ই জুন, তোমাদের 8ই জুন 2020 অব্দি অত দেওয়ার দরকার নেই জায়গাটাতে। তোমরা শুধু মনে রাখবে যে কন্যাশ্রী প্রকল্পের মানে মানে বর্তমানের কিছু সমীক্ষা অনুযায়ী যে কন্যাশ্রী প্রকল্পে মোট আবেদন পড়েছে 1,97,39,109টি, এবং অনুমোদিত আবেদনের সংখ্যা 1,92,34,999টি। তার মানে কি হচ্ছে জায়গাটা, যে তোমাকে এত কিছু মনে রাখতে হবে না, তোমাকে শুধু মনে রাখতে হবে যে আবেদন করেছে 1,97,00,000। ঠিক আছে, 1,97,00,000 আবেদন পড়েছে, আর 1,92,92,00,000 লক্ষকে মানে গ্রান্ট করা হয়েছে। ঠিক আছে, এভাবে করবে। হ্যাঁ, অনেকে আসলে প্রচুর ভুলভাল ভাবে দেয় আর কি, এবং সেগুলো পরে দেখা যায় যে ব্যাপারটা ভুয়ো থাকে। মানে তার ফিনান্সিয়াল স্ট্রাকচার রয়েছে, তার সমস্ত কিছুই রয়েছে, এদিকে আবার 25,000 টাকার জন্য কন্যাশ্রী প্রকল্পের জন্য করা নাড়া হয়, তো এগুলো তো অপচয় না। মানে ওই যে টাকাগুলো ধরে নাও যে 5 লক্ষ যাদেরকে বাদ দেওয়া হয়েছে, যদি মানে প্রপার রিজন, মানে ঠিকঠাক কারণে যদি বাদ দেওয়া হয় তাহলে তো ওয়েল অ্যান্ড গুড। নইলে 5 লক্ষ ইন্টু 25,000 কাউন্ট করে দেখো তো কত টাকা তাহলে নষ্ট হতো। যে টাকাটা অন্য ইনফ্রাস্ট্রাকচারে হয়তো কাজে লাগানো যেত, মেয়েদের জন্যই, নারীর সুরক্ষার জন্যই, মেয়েদের উন্নয়নের জন্য আরো কত ভাবে সাপোর্ট দেওয়া যেত। কত মেয়েদের অনেকেই তো এমফিল করার টাকা থাকে না, পিএইচডি করার বা পিএইচডি করার জন্য যদি গভর্নমেন্ট টাকা দেয়, বা সেই অবধি পৌঁছানোর জন্য অনেক খরচের সাপেক্ষ হয়ে ওঠে ব্যাপারটা, তো সেখানে গভর্নমেন্ট তাকে হেল্প করতে পারবে। ঠিক আছে, তো সেই আচ্ছা, নাবালিকা কন্যাদের পড়াশোনা থামিয়ে বিয়ে দেওয়ার প্রবণতা বন্ধ করার উদ্দেশ্যেই শুরু হয়েছিল এই প্রকল্প। ঠিক আছে, এই প্রকল্পের কারণেই মানে তাহলে এখানে একটা বলা হলো যে কন্যাদের নাবালিকা কন্যা নাবালিকা কন্যাদের পড়াশোনা থামিয়ে বিয়ে দেওয়ার প্রবণতা বন্ধ করার উদ্দেশ্যে শুরু হয়েছিল এই প্রকল্প। এই প্রকল্পের কারণে স্কুল ছুটদের সংখ্যা কমেছে 56%। এটা একটা ভেরি ইম্পর্টেন্ট থিং। ঠিক আছে, অ্যাপ্রক্সিমেটলি মানে এটা যে 56% এখানে স্কুল ছুটের সংখ্যা কমে গেছে, এটা তো খুবই ভালো জিনিস। ঠিক আছে, কম বয়সে বিয়ে দেওয়ার সংখ্যা কমেছে 33%। ওকে, মানে তাহলে ভাবো তো প্রকল্পটা যথেষ্ট সাকসেসফুল একটা প্রকল্প। কম বয়সে বিয়ে দেওয়া 33% কমেছে। রাজ্যের স্কুলগুলির মাধ্যমে সপ্তম ও অষ্টম শ্রেণীর ছাত্রীদের নাম সরকারি এই প্রকল্পে নথিভুক্ত করা হয়। ঠিক আছে, রাজ্যের স্কুলগুলির মাধ্যমে সপ্তম ও অষ্টম শ্রেণীর ছাত্রীদের নাম এই সরকার নথিভুক্ত করা হয়। গড়ে প্রতি বছর 18 লক্ষ ছাত্রী বার্ষিক স্কলারশিপ 1,000 টাকা ও 3.5 লাখ পড়ুয়া এককালীন 25,000 টাকা বৃত্তি পায়। কারণ এই সমীক্ষাগুলো ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, মানে রাখা যেতেই পারে যে হ্যাঁ 18 লক্ষ ছাত্রী 1,000 টাকা এবং 3.5 লাখ পড়ুয়া এককালীন 25,000 টাকা বৃত্তি পাচ্ছে।
এই ইনফরমেশন গুলো দিলে কিন্তু তোমার মানে রীতিমতো লেখার কন্টেন্টকে যথেষ্ট ভাবে একটু সমৃদ্ধ করবে। ঠিক আছে, মানে অনেকেই গতে বাঁধা লেখালেখি বেরিয়ে যাবে, তো এই গতে বাঁধা লেখাটার দিক থেকে তোমরা থাকবে না, তোমরা অনেক এগিয়ে গেলে এই এই সমস্ত জিনিসগুলো, যে 1,97,000 আবেদন পড়েছে, 1,92,000-কে মঞ্জুর করা হয়েছে। তারপরে হচ্ছে যে আমাদের স্কুল ছুটের সংখ্যা, কন্যাশ্রী প্রকল্পের ফলে স্কুল ছুটের সংখ্যা 56% রিডিউস করেছে। তারপর কম বয়সে বিয়ে দেওয়ার সংখ্যা 33% তোমার রিডিউস করেছে। তো ভাবো তো, এই জিনিসগুলো যখন তুমি নিজে লিখবে তোমার নিজের কত ভালো লাগবে, জায়গাগুলো যে কত কত রকম কত আলাদা ভাবে তোমাদের খাতাটা তৈরি হবে, ভাবো। হুম। আচ্ছা, এবার প্রকল্পটির রূপায়ণে কিছু সমস্যা, সেই সমস্যাটাতে আসা যাক। যে এই প্রকল্পের ক্ষেত্রে অনেক সময় দেখা গিয়েছে যে বালিকারা বিবাহের পরে এই সুবিধা দাবি করে, এই যে জায়গাটাতে, ঠিক আছে, যে এই যে 5 লক্ষ বাদ গেছে তার মধ্যে এই ইনসিডেন্টস গুলো কিন্তু রয়েছে। ঠিক আছে, যে এই প্রকল্পের ক্ষেত্রে অনেক সময় দেখা গেছে বালিকারা বিবাহের পরে এই সুবিধাটা দাবি করে। তারা বিদ্যালয়ে পড়ে কিন্তু বিবাহের রেজিস্ট্রেশন না থাকায় বিবাহের কোনো প্রমাণপত্র থাকে না, অথবা তারা বিদ্যালয়ে ছুট হয়ে এই প্রকল্পের সুবিধাটা নেয়। ঠিক আছে, তো সুতরাং এই জায়গাগুলো ভীষণ ভাবে লিমিটেশন গুলো রয়েছে এটা। এই প্রকল্পের কিছু লিমিটেশন, সেই লিমিটেশন গুলো হচ্ছে এটা, যে এই প্রকল্পের ক্ষেত্রে অনেক সময় দেখা গেছে বালিকারা বিবাহের পরে এই সুবিধা দাবি করে এবং তারা বিদ্যালয়ে পড়ে কিন্তু বিবাহের রেজিস্ট্রেশন না থাকায় বিবাহের কোনো প্রমাণপত্র থাকে না, অথবা তারা বিদ্যালয়ে ছুট হয়ে এই প্রকল্পের সুবিধাটা নিয়ে থাকে। ঠিক আছে। উম, আবার অনেক ক্ষেত্রে বালিকাটির পরিবার বিবাহ সংক্রান্ত ব্যয়ের সুবিধার জন্য, একটু আগে কি যেন বলছিল না, যে এই টাকা দিয়ে স্যার হবে বিয়ে করতে যাচ্ছে, এরকম, যে বালিকাটির পরিবার বিবাহ সংক্রান্ত ব্যয়ের সুবিধার জন্য তাদের বিদ্যালয়ে রেখে দেয়। ঠিক আছে, যাতে তারা ওই বৃত্তির টাকা দিয়ে বিবাহে ব্যয় সংকুলান করতে পারেন। এবার বলো তো জিনিসটা কতটা আনএথিক্যাল। ঠিক আছে, মানে জায়গাটা তার পড়াশোনার খরচ দিয়ে যে তার বিয়ের খরচা মেটানো হয়, মানে সেটা কতটা চাপের বিষয়। ওকে, এই আর কি। আচ্ছা, এই প্রকল্পের সবচেয়ে বৃহৎ সমস্যা হলো বার্ষিক অনুদানের স্বল্পতা। হ্যাঁ, বার্ষিক অনুদানের স্বল্পতাটা সত্যি খুব কম। যেটা 1,000 টাকা দিয়ে কি হয়, মানে এক বছরে 1,000 টাকা সত্যি মানে টু স্মল। বৃত্তির সামান্য অর্থরাশি দ্বারা মাধ্যমিক শিক্ষার খরচ তোলাই তাদের পক্ষে অসম্ভব হয়ে পড়ে। ঠিক কথা, একদমই। যে এই প্রকল্পের সবচেয়ে বৃহৎ সমস্যা হলো বার্ষিক অনুদানের স্বল্পতা, বৃত্তি সামান্য অর্থরাশি দ্বারা মাধ্যমিক শিক্ষার খরচ তোলাই তাদের পক্ষে অসম্ভব হয়ে পড়ে। প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘ প্রক্রিয়া এই প্রকল্পের বিস্তার পথ রোধ করেছে। ঠিক আছে, ঠিক কথা। আচ্ছা, গ্রামীণ এলাকায় কর্মসংস্থানের সমস্যা, গ্রামীণ এলাকায় কর্মসংস্থানের সমস্যা থাকায় বালিকা অভিভাবকরা শিক্ষার পরিবর্তে তাদের বিবাহেই বেশি গুরুত্ব দেন। ঠিক আছে, তাহলে আমি যে কথাগুলো আগে বলছিলাম দেখো সবগুলো কেমন মিলছে জিনিসগুলো। হুম। তাহলে এবার উপায়, এই তো গেল সমস্যা, তো ঠিক আছে আমি সমস্যা নিয়ে আলোচনা করলাম যে হ্যাঁ হ্যাঁ কি, আমার তাহলে যদি আমি দেখি পুরো জিনিসটা, তাহলে কন্টেন্ট আমি কি দেখলাম, যে আচ্ছা কন্যাশ্রী জিনিসটা কি, আচ্ছা কন্যাশ্রী ফলে আমার কি সুবিধাটা হয়েছে, আচ্ছা কন্যাশ্রী প্রকল্পের ক্ষেত্রে বাধাগুলো কি কি, মানে প্রতিবন্ধকতা গুলো কি কি, যেগুলো আমি আলোচনা করলাম এই এতক্ষণ অব্দি জায়গাটাতে। তারপরে বলছে যে ভবিষ্যতের দিশা, ডেফিনেটলি একটা তো পজিটিভ অ্যাসপেক্ট থাকবেই না যে কোনো একটা জিনিসে। তো সেই পজিটিভ অ্যাসপেক্টের মানে ফান্ডাটা কি রয়েছে সেটা এবার একটু আসে যাক। আচ্ছা, ভবিষ্যতের দিশা, ভবিষ্যতের দিশা কি না, এই প্রকল্প অবিলম্বে স্নাতকোত্তরে ছাত্রীদের ক্ষেত্রে প্রসারিত হওয়া প্রয়োজন। তাহলে প্রকল্পের মূল লক্ষ্য অর্থাৎ মহিলাদের আর্থিক ক্ষমতায়নের বিষয়টি সুনিশ্চিত হতে পারে। ঠিক আছে, এখানে দিয়ে দিই যে এই প্রকল্পে, যে এই প্রকল্পে অবিলম্বে স্নাতকোত্তরের ছাত্রীদের ক্ষেত্রে সম্প্রসারিত হওয়া প্রয়োজন, তাহলে প্রকল্পের মূল লক্ষ্য, দেখো স্নাতকোত্তর মানে কি বলছে, ওরা বলেছে যে যেটা K2, যেটা মানে কন্যাশ্রী 2, সেটা দেখলে কি না এইচএস এর পরে। ঠিক আছে, মানে তাকে গ্রাজুয়েশন অব্দি যেতে হবে, তাহলে কি 25,000 টাকা করে সে পাবে। তারপরের পড়াশোনার জন্য তো আবার একটা ব্যবস্থা করতে হবে, মানে তাকে যে এখন যেটা K3 বেরিয়েছে যে পিএইচডি এমফিল এর জন্য তাকে টাকা দেওয়া হবে, কিন্তু গ্রাজুয়েশনের পর আর পিএইচডি এমফিল অব্দিও তো তাকে একটা লম্বা স্টেপ তাকে পেরোতে হবে, সেই সময় তো একটা সাপোর্ট দরকার। তো সেই সাপোর্টটার কথাই এখানে বলা হচ্ছে, যে এই প্রকল্প অবিলম্বে স্নাতকোত্তরে ছাত্রীদের ক্ষেত্রে সম্প্রসারিত হওয়া প্রয়োজন, তাহলেই প্রকল্পের মূল লক্ষ্য অর্থাৎ মহিলাদের আর্থিক ক্ষমতায়নের বিষয়টি সুনিশ্চিত হতে পারে। এই প্রকল্পের প্রতি অর্থরাশি বৃদ্ধি করে অবিলম্বে প্রকল্পটি কর্মসংস্থান ও অন্যান্য অর্থনৈতিক সুযোগের সঙ্গে সংযুক্ত করতে হবে, তাহলেই প্রকল্পটি তার ঘোষিত লক্ষ্য অর্জন করতে পারবে। আচ্ছা, তাহলে কি হলো যে প্রকল্পটি কিভাবে তার ঘোষিত লক্ষ্য অর্জন করতে পারবে না, এই প্রকল্পের প্রদেয় অর্থরাশি মানে যে অর্থরাশিটা দেওয়া হচ্ছে সেটাকে যদি বৃদ্ধি করা হয়, ডেফিনেটলি যদি বৃদ্ধি করা হয়, তাহলে অবিলম্বে প্রকল্পটি কর্মসংস্থান ও অর্থনৈতিক সুযোগের সাথে সংযুক্ত করতে হবে। মানে শুধুমাত্র তো অর্থরাশি বাড়লেই হবে না, ধরো না একটা মেয়েকে বিভিন্ন রকম যে ট্রেনিং দেওয়া হয়, কম্পিউটার ট্রেনিং দেওয়া হয়, একটা কম্পিউটারের ট্রেনিং নিতে গেলে এখন
প্রায় 35,000, 40,000, কোথাও কোথাও তো 70-80 হাজার টাকার এরকম হয়। ঠিক আছে, সেখানে যদি গভর্নমেন্ট একটা ভর্তুকি দিয়ে তাকে যদি কম্পিউটার ট্রেনিংটা দেওয়া হয়, যে একটা কম্পিউটার কোর্স 40,000 টাকা, গভর্নমেন্ট দিচ্ছে 20,000 টাকা, মেয়েটার বাড়ি থেকে দিচ্ছে 20,000 টাকা, তাহলে সেটাও কিন্তু যথেষ্ট একটা সুবিধাজনক জায়গা। ঠিক আছে, যদি এগুলো দেওয়া হয়, মানে একটা জিনিস মনে রাখবে, শুধু কাজ পেলে হয় না, ওয়ার্ক কালচারটা জানতে হয়। ঠিক আছে, ওয়ার্ক এথিক্স গুলো জানতে হয়, এগুলো জানলে তবে কি একটা কাজ, এবং সেটার জন্য প্রপার ট্রেনিং এর দরকার পড়ে, তার জন্য কাজ শেখার দরকার পড়ে। কাজ যদি কেউ না শিখে চলে যায়, বা তার যদি, সে যদি ট্রেন্ড না হয়, তাহলে ডেফিনেটলি কাজ করতে তার তো অসুবিধা হবেই। ঠিক আছে, তাহলে কি না, এই প্রকল্পের পদে অর্থ রাশি বৃদ্ধি করে অবিলম্বে প্রকল্পটি কর্মসংস্থান ও অন্যান্য অর্থনৈতিক সুযোগের সঙ্গে সংযুক্ত করতে হবে, তাহলে প্রকল্পটি তার ঘোষিত লক্ষ্য অর্জন করতে পারবে। ওকে, সমগ্র রাজ্য জুড়ে এই প্রকল্পটি উন্নতি করার জন্য, এটা বলি, সমগ্র রাজ্য জুড়ে এই প্রকল্প উন্নতি 14ই আগস্ট কন্যাশ্রী দিবস উদযাপন করা হয়। তাহলে কন্যাশ্রী দিবস কবে না, 14th আগস্ট। ঠিক আছে, এটা মনে রাখবে, যে 14th আগস্ট হচ্ছে, সরি, 14th আগস্ট হচ্ছে কন্যাশ্রী দিবস। ঠিক আছে, কন্যাশ্রী কেডে, ঠিক আছে, কন্যাশ্রী দিবস। ওকে। সত্যি বলতে গর্ববোধ হয় যে আমাদের রাজ্যে গরিব সন্তানদের কথা চিন্তা করে এই কন্যাশ্রী প্রকল্পের সূচনা হয়েছিল। আমরা কৃতজ্ঞ যে এই কন্যাশ্রী এখন বিশ্বশ্রী। বাহ, কত ভালো লাইনটা। যা- যে সত্যি তো, যে এই কন্যাশ্রী কত ওয়েলফেয়ার, মানে মহিলাদের কথা চিন্তা করে তাদের কত রিডিউস করিয়েছে। এই যে যেটা বললাম, যে 56% স্কুল ছুটি রিডিউস করিয়েছে, 33% ইয়েটা রিডিউস করে দিয়েছে, মানে বিবাহ প্রবণতা রিডিউস করেছে। তো এই জিনিসটা কত সুবিধা। এবং এই কন্যাশ্রী যখন ইউএনও দপ্তরে, মানে ইউনাইটেড নেশনস এর মাধ্যমে, নেদারল্যান্ডসে যখন এটা মানে সব থেকে ওই 63টি দেশের 500 প্লাস 527 না 500 কত প্রকল্পের মধ্যে থেকে যখন সেরা সেরা জিনিসটা অ্যাচিভ করেছে, তাহলে সেটা অলরেডি গোটা বিশ্বের মধ্যে একটা কোথাও প্রাধান্য পেল, একটা প্রথম স্থান নিল। তাহলে এখন কন্যাশ্রী শুধু আর কন্যাশ্রী নয়, এখন কন্যাশ্রী বিশ্বশ্রী। ঠিক আছে, তো আশা করি কন্যাশ্রী প্রকল্প সম্পর্কে অনেকটা ক্লিয়ার হয়েছে। আমি একটু সবার রেসপন্স দেখতে চাই। আর অনেক বক বক করলাম, তো এবার আমি একটু থেমে যাই, এটা তোমাদের রেসপন্সটা শুনি। ঋতু চক্রবর্তী, হ্যাঁ স্যার। থ্যাংক ইউ সঙ্গীতা। শাকিলা, হ্যাঁ। সঙ্গীতা চক্রবর্তী ক্লিয়ার হয়েছে, তনুশ্রী দিয়ে হ্যাঁ স্যার। বাহ, খুব ভালো লাগলো যে সবাই করেছো। আচ্ছা, এবার আমি একটু জাস্ট কয়েক সেকেন্ডের ব্রেক নিচ্ছি।
আচ্ছা, ফিরে এলাম একটা ছোট্ট বিরতির পর। আচ্ছা, তোমরা সবাই সঙ্গে ক্লিয়ার শোনা যাচ্ছে আমার কথা? ওকে, 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 শোনা যাচ্ছে। আচ্ছা, এরপর তোমাদের জাতীয়, এটা কতটা আছে এখানে? হুম, ঠিক আছে, এটা হয়ে যাবে। এটা সম্পর্কে তোমাদের একটু আলোচনা করে দেওয়ার পর আমি তোমাদেরকে উমেন এম্পাওয়ারমেন্টের ওপর একটা বলে তারপর উমেন এম্পাওয়ারমেন্ট সম্পর্কে তোমাদের অনেকগুলো জিনিস, তোমরা উমেন এম্পাওয়ারমেন্টের হয়তো অনেক কিছু দেখেছো বা অনেক জায়গায় হয়তো অনেক লেখালেখি রচনা প্রচুর তোমাদের কাছে হয়তো রয়েছে। উমেন এম্পাওয়ারমেন্ট এমন একটা জিনিস, সে বোধহয় মানে ক্লাস 7 থেকে মানে আমরা উমেন এম্পাওয়ারমেন্টের উপর লিখে এসেছি, কিন্তু লেখাটাকে করতে হবে অর্নামেন্টাল, ঠিক আছে, কথায় কথা নয়। এবং সেই অর্নামেন্টাল লেখা বা সেই লেখার মধ্যে কিছু ইনগ্রেডিয়েন্টস কি কি দিলে সব থেকে ভালো হবে সেগুলো আমি তোমাদেরকে সব বলে দেবো, ঠিক আছে, সঙ্গে থাকো। একটু ধৈর্য নিয়ে। ওকে, দেখো কি বলছে, আন্তর্জাতিক নারী দিবস আহ উপলক্ষে 8ই মার্চ 2018, আমরা জানি আন্তর্জাতিক নারী দিবস কি 8 মার্চ। ওকে, তো আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে 8ই মার্চ 2018 তারিখে রাজস্থানের ঝুনঝুনুতে জাতীয় পুষ্টি মিশনের সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী। এবার একটা জিকে কোশ্চেন যে যে জাতীয় পুষ্টি মিশন প্রধানমন্ত্রী কোথায় করেছিলেন, সেটা হচ্ছে রাজস্থান জেলার ঝুনঝুনিতে, ঠিক আছে। এটা একটা কোশ্চেন, জিকে কোশ্চেন আর কি, ঠিক আছে। এরই পাশাপাশি সেখানে বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচির প্রসার ও সম্প্রসারণের কথা বা তিনি ঘোষণা করেছিলেন, ওই দিনকেই তিনি ঘোষণা করেছিলেন। সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন জাতীয় পুষ্টি মিশন বিভিন্ন মন্ত্রকের পুষ্টিদান সম্পর্কিত কর্মসূচিগুলি তদারকি ছাড়াও নির্দিষ্ট লক্ষ্যমাত্রার বিষয়টি স্থির করবে, ঠিক আছে। কারণ নিউট্রিশন ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং। ওই যে নিউট্রিশন নিয়ে তোমাদের বললাম যে শিশু হোক বা মহিলা হোক, তাদের নিউট্রিশনটা ভীষণ ভীষণ ভাবে ইম্পর্টেন্ট। আর এখানে নিউট্রিশনটা শুধু তাদের জন্য না, এখানে নিউট্রিশনটা সার্বিকভাবে, সেটা ছেলে মেয়ে নির্বিশেষে, মানে সমস্ত, মানে মেল ফিমেল আদার জেন্ডার্স সবার জন্য নিউট্রিশনটা, মানে তথাকথিত মানুষ হিসাবে নিউট্রিশনটা যে কতটা গুরুত্ব, সেই প্রকল্পের উদ্দেশ্য আমাদের দেশে, ঠিক আছে। কি না, প্রকল্পের উদ্দেশ্যটাতে এবার আসি। বয়সের তুলনায় কম উচ্চতা, কম পুষ্টি, রক্তাল্পতা, বাংলায় যখন লিখবে তখন এই ইংলিশের টার্মগুলো দেওয়ার দরকার নেই, ঠিক আছে, জাস্ট বাংলাতেই লিখো যে বয়সের তুলনায় কম উচ্চতা, কম পুষ্টি, রক্তাল্পতা ও জন্মের সময় কম ওজনের সমস্যা, ঠিক আছে, যথাক্রমে 2%, 2%, 3% ও 2% হ্রাস করা। মানে কি হচ্ছে যে এই যে জন্মের সময় কম ওজনের সমস্যা মানে হচ্ছে যে এভরি ইয়ার এই ডিক্রিজিং যে রেটটা হয়, ঠিক আছে, যে মানে পুষ্টির জায়গায় যে কখনো 2% ডিক্রিজ করছে, আবার পরের বছর 2% ডিক্রিজ করলো, আবার তারপরে বছর 3% ডিক্রিজ করলো, আবার তারপরে বছর 2% ডিক্রিজ করলো। তো এই প্রবলেমটাকে ভীষণভাবে আইডেন্টিফাই করা হয়েছে, ঠিক আছে। ডেফিনেটলি সেটা 2018 করা হয়েছে, এই জন্য 2018-তে এটা মানে বলা হয়েছে জিনিসটা। বলছে বয়সের তুলনায় কম উচ্চতা সমস্যা ভারতে একটি উদ্বেগজনক সমস্যা হিসেবে চিহ্নিত। 2015-16 সালের ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে, ঠিক আছে, ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে, এখানে একটা অ্যাপ্লিকেশন হয়ে গেল এনএফএইচএস, ঠিক আছে, এনএফএইচএস ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে 4 অনুযায়ী ভারতের স্টান্টিং মানে হচ্ছে কম উচ্চতা, তা স্টান্টিং এর মাত্রা 38.4%। মানে ডেফিনেটলি, তো মানে কি, পুষ্টি ভালো হলে তবে মানুষের উচ্চতা ওজন ঠিকঠাক থাকে, পুষ্টি যদি গড়বড় হয়ে যায় তাহলে হাইটের যথেষ্ট একটা সমস্যা আছে, ঠিক আছে। ওই এসটিএইচ হরমোন খুব সম্ভবত, আমার যদি খুব একটা ভুল না করি, এসটিএইচ হরমোন আমাদের গ্রোথের জন্য অনেকটাই দায়ী থাকে। তো সেই, তো এই হরমোনিক্যাল অনেক লোচা যদি এদিক আমাদের শরীরে, আমরা সবসময় বলি যে আমাদের শরীর শরীরের মতো কাজ করতে থাকে, শরীরের যে কোনো একটা জিনিসের যদি একটু হেরফের হয়ে যায়, তাহলে কিন্তু গোটা শরীরের মধ্যে মারাত্মক লক্ষণ একটা কমপ্লিকেশন চলে আসার সম্ভাবনা থাকে, এবং হয়ও, সম্ভাবনা কেন, সেটা হবেই, ঠিক আছে। তো প্রতিটা অর্গানের মতো একটা দায়িত্বশীল কাজকর্ম করছে, সুতরাং আমি সবসময় তোমাদের বলবো, সবাইকেই বলি ঠিকঠাক ভাবে খাওয়া দাওয়া করবে, ঠিকঠাক ভাবে জীবনযাপন করবে, ঠিকঠাক লাইফস্টাইল মেনটেন করবে, কারণ ভুলভাল লাইফস্টাইল, ভুলভাল খাওয়া দাওয়া শরীরের ব্যালেন্স থেকে বিগড়িয়ে দেয়। আর যদি ব্যালেন্স বিগড়িয়ে দেয়, ব্যালেন্স বিগড়ানো মানে হচ্ছে কিন্তু দেহের বিভিন্ন হরমোনিক্যাল সমস্যা তৈরি হয়ে যাওয়া, বিভিন্ন রকম কিছু, এবং সেই একটা সমস্যা আরো হাজারটা সমস্যাকে ডেকে নিয়ে আসে, ঠিক আছে। আচ্ছা, জাতীয় পুষ্টি মিশন প্রকল্পে বয়সের তুলনায় কম উচ্চতার সমস্যা 2022 সালের মধ্যে 38% থেকে কমিয়ে 25% করার লক্ষ্যমাত্রা করা হয়েছে। তাহলে কি হচ্ছে যে আমাদের যে পুষ্টি মিশন, জাতীয় পুষ্টি মিশনে যাতে গ্রোথ ঠিকঠাক থাকে, সেখানে কম উচ্চতার যে সমস্যাটা রয়েছে সেটা 2022 সালের মধ্যে, মানে এটা 2020 আর 2 বছরের মধ্যে, মানে যেটা ছিল 38.4%, সেটাকে রিডিউস করিয়ে 25% করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে, ঠিক আছে।
আচ্ছা, জাতীয় পুষ্টি মিশন প্রস্তাবে অপুষ্টি রোধে গৃহীত ও রূপায়িত বিভিন্ন কর্মসূচির রূপরেখা তৈরি, বিভিন্ন ব্যবস্থার মধ্যে সমন্বয় সাধন, তথ্য যোগাযোগ ও প্রযুক্তি ভিত্তিক তদারকি ব্যবস্থা গড়ে তোলা, নির্দিষ্ট লক্ষ্যমাত্রা পূরণে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের অনুকূলে সুযোগ সুবিধার প্রসার, তথ্য প্রযুক্তি ভিত্তিক ব্যবস্থা ও পদ্ধতি গ্রহণে অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রয়োজনীয় সুযোগ সুবিধা দান। ঠিক আছে। অঙ্গনওয়াড়ি কর্মীদের হাতে লেখা তথ্য পরিসংখ্যান পদ্ধতির বিলোপ, অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে শিশুদের উচ্চতর মাপের ব্যবস্থা চালু করা, সামাজিক অডিট এবং পুষ্টি সংক্রান্ত সহায় সম্পদ প্রসারের উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। আচ্ছা, এবার এগুলো বলি। কি বলছে যে জাতীয় পুষ্টি মিশন প্রস্তাবে অপুষ্টি রোধে গৃহীত রূপায়িত বিভিন্ন কর্মসূচির রূপরেখা তৈরি, মানে বিভিন্ন ব্যবস্থার মাধ্যমে সমন্বয় সাধন, তথ্য যোগাযোগ ও প্রযুক্তি ভিত্তিক তদারকি, মানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ভিত্তিক মানে কি এখানে এক্ষেত্রে ভীষণভাবে মানে টেকনোলজিকে ওরা ইউজ করতে চাইছে। ঠিক আছে। মানে যাতে দেখবে অনেক সময় আগে আহ যখন কখনো পুলিশের মাপঝোপে যদি তোমরা গিয়ে থাকো বা দেখে থাকো, আগে হাইট মাপা হতো ফিতে দিয়ে। ঠিক আছে। এখন কিন্তু সে সমস্ত নয়, মানে এখন এক্সাক্ট ঠিক ওদের একটা যন্ত্র আছে, সেই যন্ত্রের ওখানে দাঁড়াতে হবে, মাথায় ঠাকাবে এবং এক্সাক্ট ওই হাইটটাই বেরোবে, মানে কোনো হেরফের হবে না। সুতরাং একটু পার্সেন্টেজ দিক থেকে একটু এদিক ওদিক রিপোর্ট, মানে যারা তৈরি করছে রিপোর্ট, তাদের একটা এদিক ওদিক রিপোর্টে কিন্তু অনেক কিছু মানে সিদ্ধান্ত নিতে অনেক সমস্যা হয়। তাই সেটাকে একদম ডিজিটালি করার চিন্তা ভাবনার কথা চলছে। এবং নির্দিষ্ট লক্ষ্যমাত্রা পূরণে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের অনুযোগে সুযোগ সুবিধার প্রসার, তথ্য প্রযুক্তি ভিত্তিক ব্যবস্থা ও পদ্ধতি গ্রহণে অঙ্গনওয়াড়ি কর্মী, তোমরা অঙ্গনওয়াড়ি কর্মী সম্পর্কে জানোই, অঙ্গনওয়াড়ি কর্মীদের দেখেওছো অনেকে হয়তো, তো অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রয়োজনীয় সুযোগ সুবিধা দান। ঠিক আছে, যাতে সুযোগ সুবিধা আমার তার মানে হচ্ছে তাদেরকে এই বিষয়ে এম্পাওয়ার করা, তাদেরকে শেখানো যে কিভাবে এগুলো করতে হয়, কিভাবে এগুলোকে হ্যান্ডেল করতে হয়, কিভাবে তুমি টেকনোলজিক্যালি মানে এই সার্ভে গুলো করবে, বাড়িতে বাড়িতে গিয়ে তুমি সেইগুলো খোঁজ নেবে এবং সেটা জানাবে। তো সেই সুযোগ সুবিধা দান এবং অঙ্গন কর্মীদের হাতে লেখা তথ্য পরিসংখ্যান পদ্ধতি বিলোপ। হাতে লেখা তথ্য পরিসংখ্যান ঠিক খুব একটা মানে ঠিকঠাক রিপোর্ট দেয় না। যেটা দেবে তোমার ডিজিটালি যদি রিপোর্ট কেউ বানায়, তাহলে সেই রিপোর্টের কিন্তু মানে অথেন্টিসিটি অনেক অনেক বেশি। তো সেই জন্যই বলছি যে হাতে লেখা তথ্য পরিসংখ্যান পদ্ধতি বিলোপ সাধন। ঠিক আছে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে শিশুদের উচ্চতা মাপার ব্যবস্থা চালু করা, সামাজিক অডিট, সামাজিক অডিট মানে হচ্ছে সোশ্যাল অডিট বলতে বোঝানো হয় যে পুঙ্খানুপুঙ্খভাবে নিরীক্ষা করা যে সবকিছু ঠিকঠাক চলছে তো। মানে ধরো অঙ্গনওয়াড়ির উপর যদি সোশ্যাল অডিট করা হয়, তার মানে হচ্ছে প্রতি মুহূর্তে নিরীক্ষা করা যে আচ্ছা আমার কাজগুলো ঠিকঠাক চলছে কিনা, যে টাকাটা এটার জন্য ইনভেস্ট করা হয়েছে, মানে সার্ভে করার জন্য ইনভেস্ট করা হয়েছে, সেই টাকাটা প্রপার ভাবে খরচ হয়েছে কিনা, টাকাটা ঠিকঠাক ভাবে ঠিকঠাক লোকের হাতে খরচ হচ্ছে কিনা, মানে যে উদ্দেশ্যে খরচ করা হচ্ছে সেই উদ্দেশ্যটা সার্থক হচ্ছে কিনা, এগুলোকে দেখা। ঠিক আছে। এবং পুষ্টি সম্পর্কিত সহায় সম্পদ প্রসারের উপর বিশেষ জোর দেওয়া। ঠিক আছে, মানে যাতে ঠিকঠাক নিউট্রিশন পায় তার জন্য যা যা মোটামুটি মানে অ্যাসোসিয়েট ফুডস বা যে যা যা তোমার মানে হেল্পিং জিনিস রয়েছে সেগুলোর উপর এমফাসাইজ করা। এই প্রস্তাবে বলা হয়েছে যে নির্দিষ্ট লক্ষ্যমাত্রা পূরণের মাধ্যমে একদিকে যেমন অপুষ্টি ও রক্তাল্পতার মতো সমস্যা সমাধানের চেষ্টা করা হবে, তেমনি অন্যদিকেও কম ওজনের শিশুর জন্মের ঘটনাও উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। তো ঠিকই অনেক ভাবনা চিন্তা করে প্রকল্পটা নেওয়া হয়েছে। ঠিক আছে। জায়গাটাতে যে কম ওজন, মানে কম ওজনের শিশু জন্মানোটা তো সত্যি করে মানে ওই শিশুটার যে নিউট্রিশনের অভাব রয়েছে সেটা বলাই বাহুল্য। ওকে। আচ্ছা, এই প্রকল্পে আরো বলা হয়েছে যে এই কর্মসূচির মাধ্যমে উপকৃত হবেন দেশের প্রায় 10 কোটিরও বেশি মানুষ। ঠিক আছে। দেশের সবকটি রাজ্য ও জেলাকেই পর্যায়ক্রমে কর্মসূচির আওতায় নিয়ে আসা হবে এবং 2017-18 অর্থবর্ষে 315টি, 2018-19 আর্থিক বছরে 235টি এবং 2019-20 সালে বাকি জেলাগুলিকে কর্মসূচিতে নিয়ে আসার কাজ চলছে। এটা ভীষণভাবে একটা ইম্পর্টেন্ট, কখনো যদি কোনো রকম সুযোগ পাও কোথাও এই পুষ্টি সংক্রান্ত কিছু লেখার, এই পোর্শনটাকে তুলে দেবে। ঠিক আছে। যে 2017-18 অর্থবর্ষে 315টি, 2018-19 আর্থিক বছরে 235টি এবং 2019-20 সালের বাকি জেলাগুলিকে এই কর্মসূচিতে নিয়ে আসার কাজ চলছে, কর্মসূচিতে নিয়ে আসার কাজ চলছে। এছাড়াও মিশন ইন্দ্রধনুষ কর্মসূচি যথাযথভাবে রূপায়ণ এবং 3 লক্ষেরও বেশি গর্ভবতী মহিলার। আচ্ছা, মিশন ইন্দ্রধনুষ ভীষণভাবে ইম্পর্টেন্ট, যে কি এই মিশন ইন্দ্রধনুষ, চলে আসতে পারে একটা 2 নম্বরের কোয়েশ্চেন। ঠিক আছে, যে হোয়াট ইজ দ্যাট মিশন ইন্দ্রধনুষ। মিশন ইন্দ্রধনুষ কর্মসূচি যথাযথভাবে রূপায়ণ ও 3 লক্ষেরও বেশি গর্ভবতী মহিলার পাশাপাশি 85 কোটির বেশি শিশু টিকাকরণের জন্য আশা, এএনএম ও অঙ্গনওয়াড়ি কর্মীদের যৌথ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে মানে তোমাদের যে এই পুষ্টি সংক্রান্ত যে বিষয়টা রয়েছে সেখানে কিন্তু ভীষণভাবে একটা বড় রোল প্লে করছে মিশন ইন্দ্রধনুষ।
মানে যেটা এই প্রজেক্টের এন্টারটাকে মানে কভার আপ করছে। ঠিক আছে, তাহলে যদি বলা হয় মিশন ইন্দ্রধনুষ কিসের সাথে যুক্ত, তো এসব সময় এই যে পুষ্টি সংক্রান্ত মানে নিউট্রিশনের এই ম্যাটারটা যে কন্টেন্টটা এটার সাথে মিশন ইন্দ্রধনুষ অ্যাসোসিয়েটেড। ওকে, এই গেল। হুম, ব্যাস এখানে এটা শেষ। আশা করি কারো কোথাও কোথাও বুঝতে কোনো অসুবিধা হয়নি। ওকে, তাহলে আশা করি এখানে কোথাও কারো বুঝতে কিছু অসুবিধা হয়নি। ঠিক আছে, আমি এখানে একটা অ্যাব্রিভিয়েশন আছে ANM, আমি এক্স্যাক্টলি এখন মনে পড়ছে না ANM এর অ্যাব্রিভিয়েশনটা, এটা তোমরা একটু দেখে নিও। ঠিক আছে, কাজে লেগে যাবে। আমার এই মুহূর্তে মনে পড়ছে না ঠিক। ওকে, ওটা একটু দেখে নিও তোমরা। ওকে, সবাই ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো তো পুরো জিনিসটা এই নিউট্রিশনের ম্যাটারটা নিয়ে? তাহলে এবার আমি পরবর্তী সেগমেন্টে আসবো। ওকে, থ্যাংকস ইভিনি, থ্যাংক সঙ্গীতা ফর ইউর রেসপন্সেস। ওকে, ব্যাস, অক্সিলারি নার্স মিডলাইফ হয়ে গেল। তাহলে এই জিনিসটা তোমরা ওখানে পুট করে দেবে, অ্যাপ্লিকেশন আসলে এটা পুট করে দেবে। ঠিক আছে, ওমেন এম্পাওয়ারমেন্ট, ওমেন আমি শুরুতেই যেটা বললাম আর কি, যে উমেন এম্পাওয়ারমেন্টের ওপর কি বলবো, আমরা তো ছোটবেলা থেকে এটার উপর কত যে রচনা লিখেছি, কত যে পড়াশোনা করেছি, দেখতে পাচ্ছি যে ওমেন এম্পাওয়ারমেন্টের জায়গা। এবার আমি যে কথাগুলো বলবো সেগুলোকে মন দিয়ে শুনবে, এবং যেখানে যেখানে নোট ডাউন করতে বলবো সেগুলো শুনবে। ঠিক আছে, আমাদের এই ওমেন এম্পাওয়ারমেন্টটা কোথাও গিয়ে খাতায় কলমে তো যথেষ্ট ভাবে সীমাবদ্ধ হয়েই রয়েছে, সেটা আর কি বা বলা যায়। কারণ যদি ওমেন এম্পাওয়ারমেন্ট সব হয়েই যেত, তাহলে তো আর কোথাও কন্যা ভ্রূণ হত্যা হতো না, আর কোথাও গিয়ে মেয়েদের ওপর শারীরিক মানসিক নির্যাতন হতো না, কোথাও গিয়ে একটা মেয়ে যদি অন্ধকারে তার একটা স্কুটি নিয়ে যাচ্ছে, আর তার স্কুটিটা খারাপ হলো, তারপরে তাকে আর একটা ভয়ঙ্কর আহ, মানে ঘটনার সাক্ষী আর হতে হলো না, যেটা আমরা সবাই জানি ব্যাঙ্গালোরে কি হয়েছিল। ঠিক আছে, তো এবার ওমেন এম্পাওয়ারমেন্টের কথা তো প্রচুর। আজ শুধু ওমেন এম্পাওয়ারমেন্ট দেশে নয়, আমাদের সারা বিশ্বব্যাপী যদি আমরা দেখি, যে আমাদের ইন্ডিয়াতে তো তাও ঠিক আছে, আছি আমরা অনেকটাই সুরক্ষিত। বাইরের দেশে তো এরকম প্রচুর হয়েছে যে মেয়েদেরকে মানে কি বলবো, মানে পাশবিক অত্যাচার করা হয়, কত মেয়েদেরকে তো বোধহয় মানে তারা ভেবেই নিয়েছে যে তাদের জীবনটাই এটাই। ঠিক আছে, কতজন বা মালালা ইউসুফজাই হয়, ঠিক আছে, যে ওখান থেকে বেরিয়ে আসতে পারবে, চেষ্টা তো অনেকেই করছে, চালাচ্ছে। তো সেটাই, এবার জায়গাটা ডেফিনেটলি এই ধরনের মহিলারাই একটা বিশাল বড় ইন্সপিরেশন আমাদের কাছে। এবার একটা জিনিস যে প্রকৃতি তো আমরা সৃষ্টি, ছেলে মেয়ে আদার জেন্ডার সবাই আমরা তো প্রকৃতিরই সৃষ্টি, প্রকৃতিরই একটা অঙ্গ। এবার নেচার মানে প্রকৃতি কখনো হি নয়, প্রকৃতি সবসময় সি। কারণ কি, প্রকৃতি হচ্ছে আমাদের জন্মদাত্রী, মানে প্রকৃতি আছে তাই আমরা আছি। প্রকৃতির একটু নড়নচড়নে আমাদের গোটা জীবন যে কিভাবে পাল্টে যেতে পারে, সেটা আমরা বুঝে গেছি আমফান, সেটা আমরা বুঝে গেছি করোনাতে, সেটা আমরা সবসময় বুঝতে পারি। ঠিক আছে, যে একটা আমফানের সামান্য ইনসিডেন্ট মানুষের জীবনকে ধসিয়ে দিয়ে বেরিয়ে চলে গেল, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, এই সমস্ত জায়গায়। ঠিক আছে, একটা করোনার মতো ইনসিডেন্ট, ঠিক আছে, মহামারী মানে মানুষকে শিখিয়ে দিল আর কি, যে আহ, মানে জীবনের গুরুত্ব, যে এই যান্ত্রিক ভাবে দৌড়ে চালানো, ব্যাংক ব্যালেন্স বাড়ানো, এই সবকিছুর বাইরে অনেক কিছু থাকে। এরকম প্রচুর মানুষ করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন, যারা তাদের জীবনটা শুধুমাত্র ব্যাংক ব্যালেন্স বাড়ানোর জন্যই মানে কাটিয়ে দিয়েছিলেন, ভেবেছিলেন একটা সময়ের পর গিয়ে হয়তো সে জীবনটাকে আনন্দ করবে, কিন্তু আর তার দেখা হয়নি সেই জায়গাটা, তো সেটাকে পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে। তো সুতরাং দেখিয়েছে ব্যাপারটা যে আমাদেরকে কত কিছু সম্পর্কে কত সচেতন থাকতে হবে, প্রকৃতি সম্পর্কে। প্রকৃতি শিখিয়েছে যে তোমরা যখন আমার সন্তান, সুতরাং মা হিসেবে আমাকে মানে দেখাটাই তোমাদের কর্তব্য। ওই খাতায় কলমে মামা বলবে, আর বড় বড় ভাষণবাজির সময় মামা বলে বলবে যে প্রকৃতি আমার মা, প্রকৃতি আমার মা, আর কাজের সময় তুমি প্রকৃতিকে আর কি বুড়ো আঙুল দেখাবে, বা বৃদ্ধাশ্রম দেখিয়ে দেবে প্রকৃতিকে, তো সেসব চলবে না। ঠিক আছে, ভালোভাবে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। তো এই কারণে যে নেচার ইজ আমার মাদার, তো দ্যাটস ওয়াই নেচারকে আমার সি হিসেবে বলা হয়, যখন নেচার নট কি হি।
ওকে। আচ্ছা, এবার আমি একটা তোমাদেরকে কথা বললাম জায়গাটাতে, যে কি বললাম, যে মহিলাদেরকে যদি সম্পূর্ণরূপে আমাদের ছেলেরা যেরকম ইকোনমিক কন্ট্রিবিউশনের মধ্যে যুক্ত রয়েছে, তেমনি যদি মহিলারাও, মানে মহিলাদেরকে প্রপার শিক্ষিত করে তাদেরকে যদি প্রপার ট্রেনিং দিয়ে, যদি ওরাও মানে ছেলেদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে, সমস্ত মহিলাদের কথা বলছি, আমাদের তো একটা মহিলা মেজর পোর্শন তো রয়েছে, তারা তো বিভিন্ন সেক্টরে যুক্ত রয়েছে, কিন্তু ছেলেদের মতো করে সমস্ত মহিলারাই যদি অ্যাক্টিভ হয়ে যায়, ছেলেদের মতো করে সমস্ত মহিলারাই যদি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে থাকে, তাহলে কিন্তু আমাদের দেশের, ভারতের জিডিপি 3% বেড়ে যাবে। জিডিপি মিনস গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, এখন যেটা নেগেটিভে রান করছে তোমরা সবাই জানো। ঠিক আছে, তো সুতরাং সেই জিডিপি যদি 3% বেড়ে যায়, ভাবো তো আমাদের ইকোনমিক গ্রোথটা তাহলে কোন জায়গায় থাকবে। ঠিক আছে, সুতরাং আমি একটা জিনিসই বলবো, যে এই ওমেন্স ডে এটা এটা ওই একদিন 8 মাস পালন না করে, আমাদের কাছে তো মনে হয় 365 ডেজ ওমেন্স ডে পালন করা উচিত। ঠিক আছে। আচ্ছা, ওমেন্স ডে সম্পর্কে এবার আসি। ওমেন্স ডে আমরা কবে বলি? ওমেন্স ডে হচ্ছে 8th মার্চ। 8th মার্চ। ওকে, ওমেন্স ডে। এই যে ওমেন্স ডে, এটা কি হয়েছে, এটা 1977 সালে ইউনাইটেড নেশনস ফার্স্ট সেলিব্রেট করেছিল। ঠিক আছে, এটা করেছিল কি, এই যে 8th মার্চ তারিখে 1977-এ ইউনাইটেড নেশনস, 1977, ওকে, এখানে ইউনাইটেড নেশনস প্রথম এটা সেলিব্রেট করেছিল 8th মার্চে। কিন্তু তার আগেও, মানে মহিলা দিবস এটা সবসময় সেলিব্রেট করা হয়েছে। এবং সেটা কবে হয়েছে, সেটা ইউএসএ তে হয়েছিল 1909 সালে। ইউএসএ তে হয়েছে সেটা 1909 সালে। ঠিক আছে, এবং সেই ডেটটা হচ্ছে 28 ফেব। ওকে, 28 ফেবে এটা হয়েছে। ওকে, তো 28 ফেব 1909 সালে ইউএসএ করেছিল। তারপর সেটা যখন পুরোদস্তুর ভাবে 8th মার্চ টাকে যখন পালন করা হয়, সেটা হচ্ছে 1977 8th মার্চ। ঠিক আছে, জায়গাটাতে করা হয়েছে। আচ্ছা, এবার একটা জিনিস, যে আমাদের প্রথমত হচ্ছে মহিলাদের ক্ষেত্রে যে বিষয়টা, যে আমরা গণতন্ত্রে যে সকলের সমান অধিকার, সেটা কি দিয়ে বোঝা যায় জানো? মানে যদি বলা হয় যে কোনো একটা এক্সাম্পল দিন, বা একটা কথা আমাদেরকে বলুন, যে আমাদের দেশে গণতন্ত্র আছে, বা এই গণতন্ত্রে সকলে ছেলে মেয়ে নির্বিশেষে সমান অধিকার রয়েছে, সেটা একমাত্র মানে হচ্ছে ভোটিং। কারণ ভোট মানে কি, ভোট মানে হচ্ছে, মানে সব থেকে ডেমোক্রেসির মুদ্রা কথা হচ্ছে ভোটের মাধ্যমে নির্বাচন করানো। মানে আমি ভোট দিয়ে একজনকে নির্বাচন করছি, এখানে কোনো স্বৈরতান্ত্রিকতা নেই, এখানে কোনো মানে ওই মোনার্কিজম নেই, যে এক রাজার পরে তার সন্তানই রাজা হবে, এরকম কোনো ব্যাপার নেই জায়গাটাতে। ঠিক আছে, এখানে কি রয়েছে, এখানে রয়েছে যে আমরা কাউকে যখন সিলেক্ট করছি, তখন ভোট দানের মাধ্যমে সিলেক্ট করছি। এবং সেই ভোটদান কিন্তু ছেলে মেয়ে, অ্যানাদার জেন্ডার সবাই পার্টিসিপেট করতে পারে। এই নয় যে এখানে ছেলেরা পার্টিসিপেট করবে মেয়েরা করবে না, সেটা কিন্তু নয়। ছেলে মেয়ে সবাই এখানে পার্টিসিপেট করতে পারে। তো সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে হ্যাঁ, যে আমাদের ডেমোক্রেসিতে একটা বিশাল বড় রোল মেয়েরা প্লে করছেই। এবং ভোটিং রাইট যখন রয়েছে, সুতরাং আমাদের ওমেন এম্পাওয়ারমেন্টের যে খুঁটিনাটি আছে, তো সেগুলোকেও শুধরে নেওয়াটা সম্ভব। ঠিক আছে। আচ্ছা, এবার একটা কিওয়ার্ড বলি, সেটা হচ্ছে ইউনাইটেড নেশন, মানে মানে যেটা হচ্ছে ইউনাইটেড নেশনস এর একটা অঙ্গ, সেটা হচ্ছে ইউএন ওমেন। ঠিক আছে, ইউএন ওমেন এটা। আচ্ছা, লেখো, একটা টেকনিক্যাল প্রবলেম অ্যারাইজ করে গেছে, আমি একবার দেখে নিই। হুম, আচ্ছা, ইউএন ওমেন, ওকে, ইউএন ওমেন, ওকে, এটা হচ্ছে ইউনাইটেড নেশনস এর একটা পার্ট। ওকে, এই ইউএন ওমেন এর কাজটা কি? এই ইউএন ওমেন হচ্ছে যে 2011 সাল থেকে, মানে গোটা বিশ্বব্যাপী উমেন এম্পাওয়ারমেন্টের কাজ করে চলেছে ইউএন ওমেন। ওকে, গোটা বিশ্বব্যাপী উমেন এম্পাওয়ারমেন্টের উপর এরা কাজ করে চলেছে। এটা খাতায় লিখে নিতে পারো ছোট্ট করে একটা কি পয়েন্ট করে। ওকে, খুব সম্ভবত মধুশ্রী বোধহয় তুমি জয়েন করেছো। মধুশ্রী, আশা করি তোমার হাত ভালো আছে এবং তুমি আগের থেকে রিকভার করেছো, আই হোপ সো। যাই হোক, আমি এক ঝটকায় দেখলাম কোথায় মধুশ্রী রয়েছে। তো ওকে, গুড টু হিয়ার কি তোমার তুমি রিকভার করছো। আচ্ছা, ইন্টারন্যাশনাল ওমেন্স ডে 2020 এর থিমটা জেনে রাখো। ইন্টারন্যাশনাল ওমেন্স ডে 2020 থিম, মানে যেটা আমাদের 2020 সালে চলছে আর কি, যে 2020 সালে ইন্টারন্যাশনাল ওমেন্স ডে 2020 এর থিম, ওমেন্স ডে 2020।
ইন্টারন্যাশনাল উমেন্স ডে 2020 এর থিম হলো আই অ্যাম জেনারেশন ইকুয়ালিটি রিয়েলাইজিং উমেন্স রাইট। আই অ্যাম জেনারেশন ইকুয়ালিটি, জেনারেশন ইকুয়ালিটি রিয়েলাইজিং উমেন্স রাইট, রিয়েলাইজিং উমেন্স রাইট। ঠিক আছে, ওকে। এটা খাতার মধ্যে নোট ডাউন করে নিও। এটা যদি দাও উমেন এম্পাওয়ারমেন্টের কোনো লেখাতে, মানে এক্সামিনেশন হলের লোক এমনি তার মানে রীতিমতো ঝেড়ে পেরে বসবে আর কি এই খাতাটা পড়ার জন্য। আচ্ছা, এবার আমাদের কয়েকটা জিনিস যে কি কি সমস্যা, মানে আমাদের ওমেন এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে যে অনেকগুলো সমস্যা রয়েছে, তো সেই সমস্যাগুলো মানে যেটা ভীষণভাবে উঠে আসছে কি কি সেটা। একটা হচ্ছে ফিমেল ইনফ্যান্টিসাইড, মানে হচ্ছে কন্যা ভ্রূণ হত্যা। ঠিক আছে, এক নম্বর হচ্ছে কি ফিমেল ইনফ্যান্টিসাইড মানে হচ্ছে কন্যা ভ্রূণ হত্যা। তারপর হচ্ছে ডাউরি, পণ প্রথা। স্যার একবার এটা বলে দিন, লেখাটা বুঝতে পারছি না। আই অ্যাম জেনারেশন ইকুয়ালিটি, কমা রিয়েলাইজিং উমেন্স রাইট। আই অ্যাম জেনারেশন ইকুয়ালিটি রিয়েলাইজিং উমেন্স রাইট। ওকে, একবার রিপিট করছি। আই অ্যাম জেনারেশন ইকুয়ালিটি রিয়েলাইজিং উমেন্স রাইট। ঠিক আছে, হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছো। এটা কি বলছি যে হ্যাঁ কি সমস্যাগুলো কি, ফিমেল ইনফ্যান্টিসাইড কন্যা ভ্রূণ হত্যা, ডাউরি সিস্টেম পণ প্রথা, হ্যাঁ, মোস্ট ওয়েলকাম সোমা, চাইল্ড ম্যারেজ, ওকে মানে মানে শৈশব অবস্থায় তার বিয়ে দিয়ে দেওয়া, ট্যাবু অন উইডো রিম্যারেজ, মানে কেউ যদি বিধবা বিবাহ করে তো সেখানে একটা ট্যাবু দেওয়া যায় না, বিধবাদের তো কোনো বিয়ে হতে পারে না, বিধবা মানে তো সে ঘরে থাকবে, সাদা শাড়ি পরে বসে থাকবে, মানে যাবতীয় যে ট্যাবু রয়েছে। ঠিক আছে, এবং সেটা যে এখনো এখনই আছে সেটা নয়, সেটা বহু কাল ধরে এগোচ্ছে, বহু কাল ধরে এইভাবে চলে আসছে। তাহলে যদি বলা হয় যে আমাদের কি সমস্যা, ওমেন এম্পাওয়ারমেন্ট তো কত খুব বড় বড় ডায়লগ বাজি কথাবার্তা চলছে, তো স্যার এই সমস্যাগুলো তাহলে কি করা যাবে, এগুলো তো চলছেই, আর সমস্যাগুলো তো এই সমস্ত জোরদার সমস্যা। ঠিক আছে, যে কন্যা ভ্রূণ হত্যা নিয়ে তোমাদেরকে বলি, কন্যা ভ্রূণ হত্যাটা মানে সাউথের দিকে না কন্যা ভ্রূণ হত্যাটা হয় না, মানে যেটা মেনলি সমস্যার জায়গাটা হয় বেসিক্যালি নর্থ সেগমেন্টে। নর্থ সেগমেন্ট মানে কি হচ্ছে ইউপি, পাঞ্জাব, হরিয়ানা, এখন ডেভেলপ করছে, কিন্তু এই জায়গাগুলোতে এই ইনফ্যান্টিসাইডের খুব একটা নৃশংসতা চলে। ঠিক আছে, একটা কোন ফিগারও রয়েছে, ফিগারটা মনে পড়ছে না, মানে যেটা খুব ভয়ঙ্কর ফিগার, মানে প্রতি বছর মানে কত কন্যা ভ্রূণ হত্যা হয়, হ্যাঁ মনে পড়েছে, প্রতি বছর 10 কোটি কন্যা ভ্রূণ হত্যা করা হয় স্টিল নাও, কারেন্ট রিপোর্টে বলে দিচ্ছি যে প্রতি বছর 10 কোটি কন্যা ভ্রূণ হত্যা করা হয়। কন্যা ভ্রূণ মানে কি, আগে থেকে ডিটেক্ট করে নেওয়া, আচ্ছা গর্ভের মধ্যে ছেলে আছে না মেয়ে আছে, আচ্ছা যদি মেয়ে থাকে তাহলে তাকে অ্যাবর্শন করিয়ে দেওয়া বা মানে তাকে হত্যা করে দেওয়া হয়। ঠিক আছে, এবং সেটা ইয়ারলি রিপোর্ট 10 crore, ক্যান ইউ ইমাজিন আমাদের মতো সভ্য দেশে। ঠিক আছে, ভাবো একবার মানে কতটা ভয়ঙ্কর। হুম, হ্যাঁ, খুবই ভয়ঙ্কর সেটা। তারপর হচ্ছে ডাউরি সিস্টেম পণ প্রথা, মানে হচ্ছে যে আচ্ছা একটা মহিলাকে বিয়ে করা হলো মানে এবার তার বাড়ি থেকে মানে আহ, এখনো যেটা বিহার ইউপিতে ভীষণ ভাবে হয় আর কি। ঠিক আছে, ভ্যালুয়েশন করা হয় যে আচ্ছা একটা ছেলে মানে সে যদি সরকারি চাকরি করে তাহলে তাকে একটা, যদি একটা মেয়েকে বিয়ে করতে হয় তাহলে সে মেয়ের বাড়ি থেকে ধরে রাখছে যে আচ্ছা মেয়েকে যদি সরকারি চাকরির ছেলে একটা বিয়ে দিতে হয় তাহলে আমাকে 50 লাখ টাকা পণ দিতে হবে। ঠিক আছে, একটা যদি তো ওখানকার হোমগার্ডের কারোর সাথে বিয়ে দিতে হয় তবুও তারা 10 থেকে 12 লাখ টাকা পণ ধরে রাখে। মানে পণ প্রথা আর কি, মানে হিসাব মতো একটা মেয়ে বাড়ি থেকে অন্য বাড়িতে শিফট করছে যাচ্ছে সারা জীবনের জন্য, এবং সঙ্গে তাকে তার ফ্যামিলি থেকেও কিছু জিনিস আনতে হবে, এবং যদি সেটা কোনো কম পড়ে বা কোনো কিছু, বা সেটা ফ্যামিলির মন মতো করে যদি না হয়, মানে যে বাড়িতে তার বিয়ে হচ্ছে তার মনের মতো সেই ফ্যামিলির মনের মতো না হয়, তাহলে সারা জীবনের জন্য মানে প্রচুর কথা শোনা, অত্যাচার শারীরিক মানসিক, এবং যার জন্য একটা হিউজ অ্যামাউন্ট অফ মহিলারা আত্মহত্যা করতে বাধ্য হয়, যার জন্য একটা প্রচুর বধূকে মানে গায়ে কেরাসিন তেল দিয়ে মানে তাদেরকে জ্বালিয়ে দেওয়া হয়। প্রচুর প্রচুর ঘটনা, মানে নৃশংসতার কোনো শেষ নেই। ঠিক আছে, এবং এই সমস্ত গুলো কিছু হয় কিনা এই পণ প্রথার উপর বেস করে, যার জন্য খুবই ঘৃণিত একটা বিষয় এই জায়গাটা। চাইল্ড ম্যারেজ,
চাইল্ড ম্যারেজ মানে হচ্ছে কি, একটা শিশু, আহ, এই জন্মে আমার আর বিয়ে করা হলো না। চাইল্ড ম্যারেজ মানে শিশু, মানে একটা শিশু, মানে সে যে নাবালিকা থেকে সাবালিকা হবে, তবে গিয়ে তো সে বিয়ের অর্থ বুঝবে। কিন্তু সেটা না করে যদি তাকে বিয়ে দেওয়া হলো, এবং মানে সে জানেই না সংসার কি, সেই সময় তো তার খেলার বয়স, সেই সময় তো তার পড়াশোনা করার বয়স, সেই সময় তো তার মানে শৈশবটাকে বাঁচার বয়স। তখন দেখা গেল সে অন্য একটা ঘরে গিয়ে, এবং দেখবে মানে এটা আগেকার দিনে আমাদের তো প্রচুর, ওয়েস্ট বেঙ্গলও প্রচুর ঘন ঘন হতো, প্রচুর। এখন না হয় কমেছে, অ্যাওয়ারনেস এর জন্য কমেছে। এখন কেউ মানে থানা থেকে প্রচুর ভালো স্টেপ নেয়, প্রশাসন থেকে প্রচুর স্টেপস নেয় এই বিষয়টাকে রোধ করার জন্য। তখনকার দিনে এগুলো ছিল না, এবং তার জন্য সত্যি প্রচুর প্রচুর মানে নারীদের তার শৈশবই চলে গেছে আর কি, এই বিষয়টার জন্য, এই চাইল্ড ম্যারেজের জন্য। আচ্ছা, বিধবা বিবাহ, এখনো বিধবা বিবাহকে নিষিদ্ধ হিসেবে দেখা হয়, যে আচ্ছা তোমার হাজবেন্ড মারা গেছে, তাহলে তো তুমি এক ঘরে পড়ে থাকবে, তুমি এটা করতে পারবে না, ওটা করতে পারবে না, এখানে হাত দিতে পারবে না, ওখানে হাত দিতে- কোনো অনুষ্ঠানে যেতে পারবে না। ঠিক আছে, মানে মানে তার সে যে আবার নতুন করে তার জীবন শুরু করতে পারে, মানে সেটা এখনো ট্যাবু, মানে বাঁকা চোখে দেখা হয় আর কি। যে ও আচ্ছা, সে ইয়ে করছে, না এটা ঠিক ঠিক নয়। মানে সামাজিক ট্যাবু এটা চলে, যেটা সত্যি এক একটা মানে মনে হয় যে একটা মহিলা মানে জীবনে বা তার অগ্রগতির মানে প্রতি কতটা বড় একটা হিন্ড্রেন্স। ঠিক আছে, তো সেটা ডেফিনেটলি একটা উমেন এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে অনেক বড় একটা চ্যালেঞ্জিং ফ্যাক্টর। তো এবার আমি আর চ্যালেঞ্জিং এর জায়গায় যাব না, কারণ অনেক মন খারাপ করা হয়তো কথাবার্তা বলে ফেলেছি। বাট আমি কাউকে কোনো ইনফিরিয়ার দেখানোর জন্য বলিনি। এটা যখন আমি যখন নিজে ডেটাগুলো কালেক্ট করছিলাম, যখন এগুলো নিয়ে আমি নাড়াচাড়া করছিলাম, তখন আমিও নিজে শিহরিত হয়েছিলাম মানে বিষয়গুলোকে নিয়ে, এবং রিয়েলি খুবই প্যাথেটিক, খুবই প্যাথেটিক। তো এবার এবার একটু পজিটিভ দিকে আসা যাক, ঠিক আছে? অনেক হলো এই ব্যাপারে লিমিটেশন হ্যানা ত্যানা সমস্ত কিছু নিয়ে, এবার একটু পজিটিভ দিকে আসা যাক। এখানে যেমন আমাদের সমাজে থাকে হিরোস, তেমন আমি বলবো যে আমাদের মহিলাদেরকে যদি আমি বলি সিরোস। সিরোস মিনস হোয়াট? SHEROES। ঠিক আছে, হিরো তো আমরা বললাম যে মেল জেন্ডারদের হচ্ছে হিরোস, ঠিক আছে বলা হয়। তাহলে ফিমেল জেন্ডারদের জন্য কি? ডেফিনেটলি শি রোজ। না, এই টার্মটা মনে রাখবে এবার থেকে, নিজের বাড়িতে বলবে যে মা আমি শিরো। ঠিক আছে, ওকে, অ্যান্ড উই গার্লস আর দ্য সিরোস অফ আওয়ার ফ্যামিলি। তো সেই ওকে, তাহলে এই যে শিরোস জায়গাটা, এখানে এবার প্রচুর উদাহরণ আমি দিতে পারি যে আমাদের মহিলাদের মধ্যে কত আমাদের সামনে উদাহরণ আছে এগিয়ে যাওয়ার জন্য। ঠিক আছে, সেটা কি? সেটা হলো যে যেমন ইন্দিরা গান্ধী। ঠিক আছে, ইন্দিরা গান্ধী কি, ইন্দিরা গান্ধী কিন্তু আমাদের ওয়ার্ল্ডস লংগেস্ট সার্ভিং ওমেন প্রাইম মিনিস্টার। ঠিক আছে, ওয়ার্ল্ডস লংগেস্ট সার্ভিং ওমেন প্রাইম মিনিস্টার। মানে এখনো মানে বিভিন্ন পলিটিক্যাল যত হোতারা রয়েছে তারা বলেন আর কি, মানে ওনার পলিসি মেকিং থেকে শুরু করে অনেক কিছু রীতিমতো ইতিহাসের পাতায় বহু বহু কাল ধরেও, এরপরেও অনেক জেনারেশন রীতিমতো পড়বে, মানে একটা এক্সাম্পল হয়ে থাকবে। ঠিক আছে, এরপরও আরো কত জিনিস রয়েছে আমাদের। কিরণ বেদী রয়েছে, ইন্ডিয়ান ফার্স্ট আইপিএস। কিরণ বেদীর ব্যাপারটা নিয়ে তোমাদেরকে বলি, ইন্সপিরেশন পাবে। কিরণ বেদী কি, উনি আইএস পেয়েছিলেন, কিন্তু আইএস ক্যাডার পেয়েছিলেন, কিন্তু উনি আইএস এ যাননি, উনি আইপিএস ই হতে চেয়েছেন। তো তো এবার বলবো যে স্যার উনি আইপিএস হতে চলেছেন, উনি তো আইএস যখন দিচ্ছেন, সুতরাং ওনার তো ডেফিনেটলি জানেন যে আইপিএস যদি উনি সিলেক্টেড হয়ে যান, তাহলে প্রথম আইপিএস হিসেবে সারা জীবন ইতিহাসের পাতায় ওনার নাম লেখা থাকবে। নয়, উনি নেম ফ্রেমের জন্য আইপিএস হননি, উনি আইপিএস হয়েছেন মানে সোসাইটিকে শুধরানোর জন্য, এবং তার প্রচুর উদাহরণ রয়েছে। উনি মহিলা হিসেবে আইপিএস হওয়াতে প্রচুর বাধা পেয়েছিলেন, মানে সেই মুহূর্তে বলা যেতে পারে 99% তো তোমার মানে মেল আইপিএস। সেই জায়গায় দাঁড়িয়ে একজন ফিমেল আইপিএস যখন রয়েছে, প্রচুর বাধার সম্মুখীন হতে হয়েছে। আবার সেই কিরণ বেদী কিন্তু যে এলাকায় যেত, সেই এলাকার গুন্ডারা কিন্তু সেই জায়গা ছেড়ে পালিয়ে যেত, মানে যখন উনি কোনো জায়গায় পোস্টিং হতো, তখন সেই জায়গায় এলাকার যে তাবড় নামজাদা যে গুন্ডা টুন্ডা গুলো রয়েছে, মানে যদি তোমরা কেউ ইয়ে দেখে থাকো, ওই আমাদের মির্জাপুর 2 দেখো বা মির্জাপুর 1 দেখো, তা- তাহলে তুমি যে দেখবে যে ত্রিপাঠী, ঠিক আছে, প্রতিটা জায়গায় যেরকম ত্রিপাঠীর মতো গুন্ডা যেরকম থাকে আর কি, তো সেই রকম গুন্ডারা আর কি রীতিমতো তাদের এলাকা ছেড়ে পালিয়ে যেত। তো এরকমও তো বলিষ্ঠ নারী, এরকম তো বলিষ্ঠ আইপিএস কে আমরা দেখেছি, তো এরাও তো আমাদের চোখের সামনে একটা বড় উদাহরণ। তারপর আরো কত প্রচুর আমাদের উদাহরণ রয়েছে, সুচেতা কৃপালিনী। তারপর হচ্ছে আমাদের যদি আরো যাওয়া যায়, উম কত মানে কত কত নাম বলবো, মেধা পাটেকর। ঠিক আছে, সমাজসেবী মেধা পাটেকর। আমাদের বর্তমান যুগে কত মহিলারা রয়েছেন যারা বিভিন্ন অ্যাথলেটিক্স মানে কত মানে টাফ টাফ সিচুয়েশনকে ফেস করেও কত এগিয়ে আসছে। ঠিক আছে, মানে
দময়ন্তী সেন ঠিক আছে, তিনি কেমন নিজে হাতে রুখে দাঁড়িয়েছিলেন। পার্কস্ট্রিট ইনসিডেন্টটা তিনি না থাকলে পার্কস্ট্রিট ইনসিডেন্টে কখনো সুবিচার হতো না এবং এভাবে কখনো চোখের সামনে আসতো না। তো এই যে জায়গাটা, মানে এরা কেউ নেম ফেমের জন্য কাজ করে না, ঠিক আছে, মানে হ্যাঁ, শি ইজ রিয়েলি আল্লাহ। তো এরা কেউ নেম ফেমের জন্য নয়, এরা কাজের জন্য কাজ করে। তারা জানে যে আমাকে এই কাজ, এবং সবসময় আমি তোমাদেরকে একটা কথা বলবো, যে যখন তোমরা আজকে আহ, মানে দেখো, সরকারি চাকরি প্রিপারেশন বা কিছু বা ডাব্লিউবিসিএস, এটা যে সবাই একটা ফিক্স স্যালারির জন্য আসে তা নয়। অনেকেই আসে যারা চায় যে আমি আমার লাইফটাকে ওয়ার্থফুল করব। কারণ এই ফিল্ডে এরকম প্রচুর লোকজন আসে, দেখবে প্রচুর আইএস টাইএস এ জয়েন করে, এরকম বহু লোকজন আছে যারা লন্ডনে ইউএসএ তে রীতিমতো একটা এত অ্যামাউন্ট তারা জেনারেট করতো এই 23 24 25 বছর বয়সে, মানে যেটা যখন তাদের 60 বছর বয়স হবে সেটা যে কোথায় গিয়ে পৌঁছাবে, কত কত কোটি টাকাতে পৌঁছাবে তার নেই ঠিক। কিন্তু তারা সে সমস্ত ছেড়ে কেন জাস্ট 1 লাখ টাকা পার মান্থের মাইনেতে জয়েন করবে, যেখানে তারা ইউএসএ তে বা লন্ডনে বসে মানে মান্থলি ইনকামই করছে 7 8 লাখ টাকা, ঠিক আছে, জায়গাটাতে। কারণ কি, ওয়ার্থ লিভিং করতে চায় তারা। যে কিছু কাজ যেগুলো ছোটবেলা থেকে শিখেছি, কিছু কাজ এমন করা যেটাতে সারা জীবন আমরা মনে রাখবো, আমাদেরকে মনে রাখা হবে জায়গাটাতে। ডিরেক্ট মানুষের সাথে ইন্টারাক্ট করা, দেখি কোথায় সোসাইটিতে কি সমস্যা রয়েছে। মানে সবাই যদি ভাবে যে ঠিক আছে চলো আমি তো খেয়ে পড়ে বেঁচে গেছি, ও কি দরকার বাইরের কথা ভেবে, তাহলে তো সবাই সবার ক্ষেত্রেই একই জিনিস হবে, তাহলে আর কি থাকলো ব্যাপারটা। ঠিক আছে, প্রত্যেকে ইন্ডিভিজুয়াল, মানে এরকম যদি ভাবা হয় যে ঠিক আছে আমি আমার মতো আমি কোথাও বেরোবো না, যা যে যা পাচ্ছে হোক, এরকমই যদি পাশের বাড়িটাও ঠিক আমার ব্যাপারে ভাবে, তাহলে আমার যখন বিপদ হবে আপদ হবে তখন তো আর সে আমার পাশে দৌড়ে আসবে না। আমার সামনের বাড়ি যদি কোনো বিপদ আপদ হয় এবং সেখানে গিয়ে যদি আমি না যাই, আমি বলি যে না ঠিক আছে, ও তো ওকে সামাল দেওয়ার জন্য আরো 10টা লোক চলে আসবে, কি দরকার আমার গিয়ে। তো পরবর্তীকালে যদি আমার ঘরে বিপদ আসে এবং সেই মুহূর্তে খুব দরকার একজন কারো অ্যাসিস্ট্যান্স, কিন্তু সেই পাশের বাড়ির লোকটি তখন ভাবছে যে ঠিক আছে ও তো আমার ব্যাপারে আসেন, তাহলে আমি কেন নাক গলাবো। এবং এইভাবে যদি প্রতিটা বাড়ি প্রতিটা সোসাইটি যদি ভাবতে শুরু করে দেয়, তাহলে তো হয়ে গেল। আর আর তো কোনো জায়গায় নেই, মানে আর তো সমাজ বলে কিছু থাকবেই না। তো এই অনেকগুলো জায়গা থাকে। তো আমি সবসময় বলবো ওমেন হিসেবে তোমাদেরকেও বলবো যে প্রত্যেকে এমন এমন কাজ করো, এমন ভাবে নিজেদেরকে মেলে ধরো যেন তোমরা তোমাদের বংশতে, তোমাদের আশেপাশে, তোমাদের সোসাইটিতে যেন একটা এক্সাম্পল হতে পারো। অ্যাজ ওয়েল অ্যাজ যে নেসেয়ার্সরা থাকে, যারা বলে তোর দ্বারা কিছু হবে না, তোদের দ্বারা কিছু হবে না, মহিলাদের দ্বারা কিছু হবে না, মেল ডমিনেটিং ব্যাপার স্যাপার, মানে তাদের মুখে যেন একটা ভালো করে ঝামা তোমরা ঘষে দিতে পারো জায়গাটাতে। তো আমার সেটা দৃঢ় বিশ্বাস তোমরা সেটা পারবে, এবং এটা আমার আবদারও রইলো তোমাদের সকলের প্রতি, যে নিজেদেরকে সেই জায়গাটাকে নিয়ে যাও, যেন তোমরাও মানে একজন এক একজন এক্সাম্পল হতে পারো, ঠিক আছে, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে। ঠিক আছে, আচ্ছা, এবার আসা যাক যে আমাদের যে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, তো কনস্টিটিউশন অফ ইন্ডিয়া যেটা আছে ওমেন ইকুয়ালিটির ওপর, যেটা আর্টিকেল 14 কথা বলছে ওমেন ইকুয়ালিটি, ঠিক আছে। তো আমাদের কি শুধুমাত্রই বড় বড় ভাষণদারি করা হয়েছে না, আমাদের অনেক কিছু ব্যবস্থা করা হয়েছে। যেমন হচ্ছে আর্টিকেল 14-এ রয়েছে ইকুয়ালিটি, আর্টিকেল 14, ঠিক আছে, এখানে আমার কি ওমেন্স ইকুয়ালিটিকে এখানে প্রাধান্য দেওয়া হয়েছে। তারপর হচ্ছে নো ডিসক্রিমিনেশন বাই দ্য স্টেট, এটা কি আর্টিকেল 15 সাবসেকশন 1। আর্টিকেল 15 সাবসেকশন 1, এই আর্টিকেল গুলো দেখে নেবে, সমস্ত কিছু তোমাদের লেখানো রয়েছে জায়গাটা, ঠিক আছে, যে আর্টিকেল 14, আর্টিকেল 15 সাবসেকশন 1 কনস্টিটিউশনে, এগুলোকে তোমরা ঝালিয়ে নেবে। তাহলে এখানে কি নো ডিসক্রিমিনেশন বাই দ্য স্টেট, আর্টিকেল 15 সাবসেকশন 1। আচ্ছা, ইকুয়াল অপরচুনিটি, আর্টিকেল 16, ওকে, আর্টিকেল 16, ইকুয়াল অপরচুনিটি, ওকে। তারপর ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক, ওকে, আর্টিকেল 39, আর্টিকেল 39D, অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ আর্টিকেল 42, যেটাকে আমাকে বলা হচ্ছে কি ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক, মানে কোনো ডিসক্রিমিনেশন না যে চলো একটা ছেলে একটা মেয়ে কাজ করছে, ছেলের স্যালারি বেশি হবে মেয়ের স্যালারি কম হবে, নয়, ঠিক আছে। তার জন্য সমস্ত রকম মানে আমাদের সংবিধান একটা মানে শিল্ড বানিয়ে রেখে দিয়েছে, অলরেডি সংবিধানে এগুলো ব্যবস্থা করা হয়েছে। মানে ইমপ্লিমেন্টেশনে কোথাও গলদ হয়, মানে সেটা ডিফারেন্ট, বাট আমাদের সমস্ত কিছু উমেন্স এর সেফটির জন্য, এম্পাওয়ারমেন্ট করার জন্য তাদের সমস্ত রকম একটা শিল্ডের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, ঠিক আছে। আচ্ছা, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 2001 সালকে ওমেন এম্পাওয়ারমেন্ট ইয়ার হিসেবে ঘোষণা করেছিল, এটা খুব মাথায় রাখবে। বলা হতে পারে, তোমাকে জিজ্ঞাসা করা হতে পারে যে 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 2001 সাল, ঠিক আছে, যে 2000 উমেন এম্পাওয়ারমেন্ট ডে কোন মানে সালটাকে বলা হয়। তো উমেন এম্পাওয়ারমেন্ট ডে ওটা হচ্ছে, মানে সরি, উমেন এম্পাওয়ারমেন্ট ইয়ার হচ্ছে 2001 সাল, ঠিক আছে। যেটা আর একটা নাম রয়েছে, সেই নামটা হচ্ছে সশক্তি, সশক্তি, বাংলায় লিখে দিই,
স্বশক্তি, ঠিক আছে, ওমেন এম্পাওয়ারমেন্ট ইয়ার। ওকে, এটা 2001 সাল। ওমেন এম্পাওয়ারমেন্ট ইয়ার ছিল 2001 সাল, ঠিক আছে। আচ্ছা, এই তো গেল। এবার হুম এবার যেটা, এবার আমি কিছু পাওয়ারের কথা আসি, যে কি কি পাওয়ার এখানে দেওয়া রয়েছে। পাওয়ার কি, দেখো, তোমাদের মহিলাদের 33% রিজার্ভেশন করা রয়েছে, কিন্তু 33% রিজার্ভেশন করা হয়েছে ইন্ডিয়ান পার্লামেন্টে অ্যাজ ওয়েল অ্যাজ পঞ্চায়েতে। ঠিক আছে, 33% সিট রিজার্ভ করা রয়েছে, 33% সিটস হ্যাভ বিন রিজার্ভড। ওকে, ওকে। তো তোমাদের 33% সিট রাখা রয়েছে কাদের জন্য, উমেন্স এর জন্য ইন পার্লামেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ ইন পঞ্চায়েত। কারণ কি, কারণ হচ্ছে যে তোমরা যত বেশি, মানে মহিলারা যত বেশি করে পার্টিসিপেট করবে, যত বেশি বিভিন্ন পলিসিতে পার্টিসিপেট করবে, তত বেশি কিন্তু দেশের অগ্রগতি হবে। ঠিক আছে, জায়গাটাতে। এবং এটা আমি যদি রেজাল্ট হিসেবে দেখতে পাই, আমি তোমাকে বলতে পারি যে পার্লামেন্টে যদি বলা হয় বিজয়লক্ষ্মী পণ্ডিত, ঠিক আছে, নাম শুনেছি নিশ্চয়ই। মানে ইন্ডিয়া থেকে ফার্স্ট যিনি ইউনাইটেড নেশনসে তিনি গেছিলেন। ঠিক আছে। তারপরে হচ্ছে ইয়ে আমাদের সুমিত্রা মহাজন। ওকে। তারপর আমাদের প্রতিভা পাটিল, যিনি আমাদের প্রথম মহিলা রাষ্ট্রপতি। তারপর আরো তোমাদের আর কত নাম বলি। ঠিক আছে। আমাদের প্রাইম মিনিস্টার ছিলেন ইন্দিরা গান্ধী। তো এরা যারা অ্যাক্টিভলি পলিটিক্সে অংশগ্রহণ করেছিলেন, এবং এরা চোখের সামনে একজন উজ্জ্বল নক্ষত্র, আমাদের স্টেটেরই চিফ মিনিস্টার। ঠিক আছে। তো দে আর দ্য এক্সাম্পল। তার মানে কি, ওমেনরা পলিটিক্সে যত বেশি আসবে, তত বেশি কিন্তু মানে একটা, কি বলবো, মানে যেটা দেশের শ্রীবৃদ্ধির পক্ষে যথেষ্ট একটা পজিটিভ ফিডব্যাক হবে। ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, যে 34টা ল আছে কিন্তু উমেনদের জন্য, উমেনদেরকে এই জন্য, এম্পাওয়ারমেন্টের জন্য, উমেন এম্পাওয়ারমেন্টের উপরে, এম্পাওয়ারমেন্টের উপরে 34 লস আর দেয়ার। ওকে, 34 লস আছে। ওকে, যেটা কিন্তু মহিলাদেরকে এম্পাওয়ার করার জন্য সমস্ত রকম ভাবে হেল্প করতে যথেষ্ট উপযোগী। ওকে। বোঝা গেল। আচ্ছা, এবার ওমেনদের উপরে ক্রাইম কি কি হয়, মানে যে কি কি ক্রাইমের ভিকটিম হয় ওমেনরা, কি কি ক্রাইম। প্রথম হচ্ছে অ্যাসিড থ্রোয়িং, যেটা একটা ভয়ঙ্কর ইনসিডেন্ট। ওকে, অ্যাসিড থ্রোয়িং মানে এটা বলে কি বলবো, তোমরা তো জানোই, মানে এই বিষয় নিয়ে আর খুব একটা বেশি বলাটা মানে যথেষ্ট একটা নেগেটিভ এনভায়রনমেন্ট তৈরি করে ফেলা। যে এটা মানসিকতার উপর ডিপেন্ড করে। ঠিক আছে, কাউকে পছন্দ হলো, সে মানলো না, তাই তার মুখে অ্যাসিড ছুঁড়ে দেওয়া। এবং সব থেকে বড় ভিকটিম হচ্ছে যে, মানে যাকে মারা হচ্ছে তার বাকি জীবনটা যে কি কন্ডিশন হয়, কি হয়, মানে ছাপাক তো দেখেছো, এরকম কত ছাপাক আমাদের জীবনে আশেপাশে কতজন রয়েছে। ঠিক আছে, আমরা হয়তো একটা সিনেমা দেখে কত বেশি আবেগপ্লুত হতে পারি, কিন্তু যখন আমরা যাই, তখন যখন হয়তো তারা পাশে থাকে, তখন পাশ থেকেই আমরা কাউকে বলি, ওই দেখ, ওই দেখ, তার দেখ, দেখ, দেখ। এটা যে সেই ধরনের মানুষদের ক্ষেত্রে কত বেশি চাপের একটা সিচুয়েশন হয়, তারা নিজেরা ভাবে এলিয়েন বোধ হয়। এই তো ছিল একটা সুস্থ স্বাভাবিক জীবনের মধ্যে, হঠাৎ করে তাদের জীবনটা চেঞ্জ হয়ে গেল এমন ভাবে যে রাস্তায় বেরোলে হয় বাচ্চারা ভয় পেয়ে যায়, নইলে হাসাহাসি করে, নইলে কেউ দূর থেকে দেখে আরো 10 জনকে দেখায় যে দেখ। এটা মানে খুবই খুবই রকম একটা লজ্জার বিষয়। আর সুতরাং এর জন্য মানে পানিশমেন্ট দিয়ে অ্যাওয়ার্ড করা যেতে পারে। এর জন্য লিগ্যাল প্রসিডিওর নিয়ে অ্যাওয়ার্ড করা যেতে পারে, আশা করি প্রশাসন সেই বিষয় নিয়ে কাজ করছে। আচ্ছা, চাইল্ড ম্যারেজের ব্যাপারটা নিয়ে বললাম, যে যেটা একটা বিশাল বড় সমস্যা, যে চাইল্ড ম্যারেজ। ওকে, চাইল্ড ম্যারেজ নিয়ে তো তোমাদেরকে অনেকগুলো কথাই আমি বলে দিলাম। এবার চাইল্ড ম্যারেজের একটা ইম্পর্টেন্ট সেগমেন্ট বলে দিই, যে 40% অফ দ্য ওয়ার্ল্ডস চাইল্ড ম্যারেজ অকর্স ইন ইন্ডিয়া। মানে গোটা পৃথিবীতে যত চাইল্ড ম্যারেজ হয়, মানে এটা আমি একটা ডেটা থেকে বলছি, গোটা পৃথিবীতে যত চাইল্ড ম্যারেজ হয় তার 40% কিন্তু ইন্ডিয়াতে অকুয়ার করে। ঠিক আছে। ওকে, মানে গোটা পৃথিবীতে যত চাইল্ড ম্যারেজ হয় তার 40% আমাদের ইন্ডিয়া অকুয়ার করছে। ওকে, ওকে। আচ্ছা, বুঝতে অসুবিধা হয়নি। তারপর নেক্সট যেটা আসছে, ডোমেস্টিক ভায়োলেন্স।
ঠিক আছে, মানে ভীষণ ডোমেস্টিক ভায়োলেন্স। ওকে, এই ডোমেস্টিক ভায়োলেন্সটা কি? ডোমেস্টিক ভায়োলেন্সটা আমাদের হচ্ছে কি যে আমাদের যেটা সমীক্ষায় বলছে যে 70% অফ ওমেন ইন ইন্ডিয়া আর ভিকটিম অফ ডোমেস্টিক ভায়োলেন্স। মানে যত আমাদের মানে ভারতে যত মহিলারা রয়েছে, মানে তাদের 70% ওমেন ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার। মানে যেটা অর্ধেক অব্দি লোকজন কখন জানতে পারে ডোমেস্টিক ভায়োলেন্সের রিপোর্ট কোথা দিয়ে বেরোয়। মানে প্রতিটা ঘরে কি চিপ লাগানো থাকে যে বাড়িতে একটুখানি কেউ স্বামী উঁচু গলায় কথা বললেই ডোমেস্টিক ভায়োলেন্স বলে বিপ বিপ করে উঠবে না সেটা। ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে কিরকম ভাবে কি তোমার ডোমেস্টিক ভায়োলেন্সটা হয় কি যে যখন তো থানায় রিপোর্ট পড়ে যে কত ডোমেস্টিক ভায়োলেন্সের রিপোর্ট কোনো একটা লোকাল এরিয়াতে পড়ছে, সেই ডিস্ট্রিক্ট ওয়াইজ রিপোর্ট গুলো প্রত্যেক বছর মানে রীতিমতো দেখা হয়, নিরীক্ষা করা হয়। তো সেই হিসেবে রিপোর্টটা তৈরি করা হচ্ছে এবং দেখা যাচ্ছে যে 70% ওমেন ইন্ডিয়া আর ভিকটিমস অফ ডোমেস্টিক ভায়োলেন্স। তার মানে এটা তো লিখিত ভাবে, তাহলে বাকি তো আরো ইয়াত্তা ছেড়েই দাও। ঠিক আছে, তো সুতরাং এটা ডেফিনেটলি একটা বিশাল বড় ক্রাইমস এর আন্ডারে পড়ছে, যে মহিলাদের ভীষণভাবে ফেস করতে হয় রেগুলার বেসিসে। এবং এই ডেটাগুলো লিখে দেবে কিন্তু যে 40% অফ দ্য ওয়ার্ল্ড চাইল্ড ম্যারেজ অকর্স ইন, মানে গোটা পৃথিবীর বুকে যত চাইল্ড ম্যারেজ হয় তার 40% ইন্ডিয়াতে অকর করছে। ডোমেস্টিক ভায়োলেন্স মানে 70% অফ ইন্ডিয়ান ওমেন, মানে ভারতীয় মহিলাদের 70%, 70% ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার। ঠিক আছে, এই জায়গাগুলো কিন্তু মেনশন করো। ওকে, আচ্ছা, ডাউরি সিস্টেম, ওই যে পণ প্রথা ব্যাপারটা নিয়ে তোমাদেরকে তখন অনেকগুলো কথা বললাম। এই ডাউরি সিস্টেমটা একটা ভয়ঙ্কর বিষয়। অনার কিলিং, অনার কিলিং কি মানে? অনার কিলিং এই যে পাঞ্জাব হরিয়ানা ইউপি টিউপিতে এখনো যে একটা কোনো মেয়ে যদি সে তার বাবা মার অপছন্দের কোনো ছেলের সাথে মানে কোনো রকম সম্পর্কে আবদ্ধ হয়, তাহলে তাদেরকে মানে সেই ছেলেকে মেরে দেওয়া হয়। ঠিক আছে, এটাকে বলা হয় অনার কিলিং। বা ভাইসি ভার্সা, একটা ছেলে তার হয়তো অন্য কোনো মেয়েকে পছন্দ হলো, তখন ছেলের বাড়ি থেকে সেই মেয়েটাকে মেরে দেওয়া হয়। বা অনেক জায়গায় তো দুজনকেই মেরে দেওয়া হয়, ছেলে মেয়ে দুজনকেই মেরে দেওয়া হয়। তো দিস ইজ কল্ড দ্য অনার কিলিং। তো এটা কোথাও উমেন এম্পাওয়ারমেন্ট কে ফেভার করছে না, বরঞ্চ উমেন এম্পাওয়ারমেন্ট কে আরো ডিস্ট্রয় করে দিচ্ছে জায়গাটাতে। ঠিক আছে, তারপর এই জিনিসগুলো সব বলে রাখছি যাতে একদম আশা করি তোমরা সবাই টুকটুক করে নিজেদের মতো করে শর্ট শর্ট করে নোট বানিয়ে ফেলছো। আচ্ছা, আর তো তোমাদের বললাম যে প্রতি বছর 10 কোটি কন্যা ভ্রূণ হত্যা হয়। প্রতি বছর 10 কোটি কন্যা ভ্রূণ হত্যা করা হয়, যেটা খুবই একটা বাজে ব্যাপার। আচ্ছা, কি বলবো, মানে এই পাপের কোনো শাস্তি আছে বলে আমার মনে হয় না। আচ্ছা, ফিমেল ইনফ্যান্টিসাইড অ্যান্ড সেক্স সিলেকশন অ্যাবর্শন, মানে যেটা বললাম যে ফিমেল ইনফ্যান্টিসাইড মানে হচ্ছে এই যে কন্যা ভ্রূণ হত্যা, এবং সেক্স সিলেকশন অ্যাবর্শন মানে যেটা কি হচ্ছে যে মানে এটা যে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে যে কোনো ডাক্তার যদি সেটা করে তার লাইসেন্স কেড়ে নেওয়া হবে। কিন্তু যেখানে যা খেলার সেই খেলা তো চলছেই। যে জন্মানোর আগেই মানে সন্তান জন্মানোর আগে ডিটেক্ট করে নেওয়া যে সে ছেলে না মেয়ে। যদি ছেলে হয় ওকে ঠিক আছে পৃথিবীর বুকে নিয়ে আসো, আর যদি মেয়ে হয় তাহলে তুমি তাকে মানে পৃথিবী থেকে সরিয়ে দাও। মানে যেটা সত্যি কত ভয়ঙ্কর, এখনো সেটা রয়েছে। রেপ, ঠিক আছে, মানে রেপ মানে শুধুমাত্র যে কাউকে জোর জবরদস্তি করা বা যে রেপ দেখতে পাচ্ছ তা নয়। মানে রেপ আর একটাও হতে পারে যেটা ডোমেস্টিক রেপ অ্যাজ ওয়েল। ঠিক আছে, মানে এইটার যে শিকার মহিলারা কত রকম ভাবে হয়, মানে আমাদের কি বলবো আর কি, মানে এখনো আমাদের গভর্নমেন্ট থেকে সেরকম কোনো শাস্তির ব্যবস্থা করা হয়নি। তাই হয়তো এই রেপের ব্যাপারে সংক্রান্ত ভয় ভীতি কারোর মধ্যে হয়তো সেরকম ভাবে দেখা যাচ্ছে না। আমি জানি না সেটা কবে আসবে বা কিছু। কিন্তু এই যে শুধু রেপ, যেটা হলেই খবরে নিউজ চ্যানেলে মানে দেখানো হবে সমস্ত কিছু, তারপর কত কিছু কত কিছু। আর যে ডোমেস্টিক যেটা হয়, ঠিক আছে, প্রচুর গৃহবধূ আছে যাদের কি ইন্টারনালি বাড়িতে প্রত্যেক দিন তার অমতে তার সাথে এই ইনসিডেন্টটা ঘটানো হয়, এবং সেটা কিন্তু কোনো ইয়ত্তা নেই। ঠিক আছে, যেটা কিন্তু সমান অপরাধ। সুতরাং এটাও কিন্তু উমেন এম্পাওয়ারমেন্টের একটা বড় অন্তরায়। ঠিক আছে, সেক্সুয়াল হ্যারাসমেন্ট, কি বলবো, এগুলো তো তোমরা নিজেরাই জানো হয়তো। মানে কি বলবো আর কি, আমাদের প্রায় দেখা যায়। ইভেন ইফটিজিং অ্যাজ ওয়েল ইজ সেক্সুয়াল হ্যারাসমেন্ট। ইফটিজিং করা, কাউকে মানে পেটায় না কেন বউগুলো, পেটানো উচিত ধরে ধরে, এটা তো এটা জানি না কেন হয়, যাই হোক। তো ইফটিজ করা, সেক্সুয়াল হ্যারাসমেন্ট বাসে, ট্রেনে, তোমরা নিজেরা বুঝতে পারো, জানো যে কত রকম সিচুয়েশন তোমাদেরকে ফেস করতে হয়। দিস অল কাউন্টস আন্ডার দ্য সেক্সুয়াল হ্যারাসমেন্ট। এবং তখন মনে হয় যে সত্যি তো, মানে আজ ওকে আমি মেয়ে বলেই আমার সাথে এটা হচ্ছে, মানে যেটা মানসিক ভাবে অনেক বেশি যন্ত্রণাদায়ক।
ঠিক আছে, মানসিকভাবে অনেক বেশি যন্ত্রণাদায়ক সেই জায়গাটা। দিস ইজ দ্য পার্ট অফ ইট। ওকে, এবার আসি যে তোমার এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে তাহলে আমার কি কি ভূমিকা নেওয়া যেতে পারে, মানে যদি এবার এম্পাওয়ারমেন্টের দিকে যদি আমি নিয়ে আসি, যে টোটাল কনক্লুশন আবার চলে এলাম, যে যদি কনক্লুশন নিয়ে আমি আসি, তাহলে কনক্লুশনের ক্ষেত্রে কি হবে, আমাকে ইকোনমিক এম্পাওয়ারমেন্ট দরকার। একটা কি হচ্ছে ইকোনমিক এম্পাওয়ারমেন্ট। ইকোনমিক এম্পাওয়ারমেন্ট কি, একটা হচ্ছে এডুকেটিং দ্য ওমেন, আমাদেরকে ওমেনদেরকে এডুকেট করতে হবে। ঠিক আছে, তারপরে আমাকে করতে হবে ওয়ার্ক ফোর্স, মানে ওমেনরা যাতে এডুকেশনের পরে ঠিকঠাক ভাবে যাতে তারা জব করতে পারে, তারা যাতে সেলফ ডিপেন্ডেন্ট হতে পারে। তাই সেক্ষেত্রে ওয়ার্ক ফোর্সের একটা ভীষণ, মানে তাদেরকে একটা প্রফেশনালি তাদেরকে একটা স্টেবিলিটি দেওয়া, এটাও কিন্তু একটা ভীষণ ভাবে দরকার। ঠিক আছে, তোমরা কতটা জানা যায় না যে কৃষিকাজে ওমেনদের কিন্তু কন্ট্রিবিউশন অনেক বেশি এখনো স্টিল। কারণ তোমরা যদি একটু গ্রামে গঞ্জের দিকে যাও, দেখবে যে প্রচুর মহিলারা রীতিমতো খেতে রয়েছে। শুধু তাই নয়, যদি তারা খেতেও না যান, বাড়িতে তাদের কৃষিকাজের একটা বড় গুরুত্বপূর্ণ অংশের কাজে তারা নিজেদেরকে নিয়োগ করে রাখেন। ঠিক আছে, মানে যদিও আমাদের সফটওয়্যার ইন্ডাস্ট্রি যেটা রয়েছে, সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে মহিলাদের 30% এটার সাথে যুক্ত রয়েছে, কিন্তু কৃষিকার্যে এর সংখ্যাটা কিন্তু অনেক বেশি। তো সুতরাং কৃষিকাজে শুধুমাত্র আমাদের তো শুধুমাত্র কৃষি দিয়ে হবে না, কৃষি আর শিল্প দুটোই ভীষণভাবে দরকার। ঠিক আছে, এবং পরিষেবা ক্ষেত্র মানে প্রাইমারি সেক্টর, টার্সিয়ারি সেক্টর, প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর, টার্সিয়ারি সেক্টর। ঠিক আছে, এই তিনটে ক্ষেত্রেই আমাদের মহিলাদের পার্টিসিপেশন ভীষণভাবে দরকার। এবং বারবার বললাম কি, যদি ডেটা হিসেবে বলা হয় তাহলে কি, যে যদি সবাই পার্টিসিপেট করে তাহলে আমাদের ইন্ডিয়ার জিডিপি অলরেডি 3% ইনক্রিজ করে যাবে। ঠিক আছে, তো সুতরাং বলাই বাহুল্য যে মানে এই মহিলাদের যদি ইকোনমিক্যালি তাদের একটা স্টেবিলিটির জায়গায় এনে দেওয়া হয়, তাহলে সেটা মানে শুধু তো তাদের শারীরিক মানসিক গ্রোথ নয়, সেটা গোটা দেশের গ্রোথ। ওকে, আর কি একটা এম্পাওয়ারমেন্ট লাগবে, কি পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট। ঠিক আছে, একটা হচ্ছে ইকোনমিক এম্পাওয়ারমেন্ট বললাম, আর একটা হচ্ছে পলিটিক্যাল। পলিটিক্যাল কি, এই যে পলিটিক্যালে, যে আমাদের দেশে যেখানে এত বেশি রাজনীতি প্রবণতা রয়েছে, সেখানে যদি বিভিন্ন রকম পলিসি মেকিং এর ক্ষেত্রে ওমেনরা যদি স্বতন্ত্র স্বতঃস্ফূর্ত ভাবে যদি পার্টিসিপেট করে, তাহলে এর থেকে ভালো আর এর থেকে বড় আর কি বা হতে পারে। ঠিক আছে, যে বিভিন্ন রকম বড় বড় ক্ষেত্র যেখানে তারা, একজন মহিলা বুঝতে পারবে যে একজন মহিলা কি কি সমস্যা হচ্ছে না হচ্ছে, তারাই সব থেকে ভালো বুঝবে। ঠিক আছে, একটি জায়গার তুমি কোনো একটি জায়গার ভিডিও হলে, তুমি কোনো একটি জায়গার ডিএম হলে, সেখানকার নারী সুরক্ষার বিষয় নিয়ে তুমি একটা ডেটা হাতে নিলে, যে এখানে সেক্স রেশিও কত রয়েছে, এখানে মানে চাইল্ড ম্যারিটাল রেশিও কত রয়েছে, এখানে তাদের অপুষ্টির কি ব্যাপার, সমস্ত কিছু দেখলে, তাহলে তবেই না গিয়ে তুমি সেখানে মানে প্রথমে রোগকে ডিটেক্ট করা এবং তারপর সেই রোগটাকে নিরাময় করা, সেটা তুমি ব্যবস্থা করতে পারবে। তো তার জন্য মহিলাদেরকে ভীষণভাবে পলিটিক্যালি এম্পাওয়ার্ডও হওয়াটা উচিত। মানে এখানে যদিও মানে টোটাল হয়তো পলিটিক্যাল স্ট্রেংথ আমাদের 33% রিজার্ভ করা আছে, কিন্তু সেই অনুযায়ী মহিলারা পার্টিসিপেট করে না। এবং যার জন্য কিন্তু এখনো আমাদের সমাজকে এরকম ভাবে মানে বহু ক্ষেত্রে মুখ থুবড়ে পড়তে হচ্ছে, বা আমাদের সমাজে প্রচুর ইনসিডেন্ট যেটা সত্যি আমাদের দেশকে কালিমালিপ্ত করছে। তো আশা করি উমেন এম্পাওয়ারমেন্টের মধ্যে ওপর অনেক কথা আমি বললাম। ঠিক আছে, অ্যাজ সাচ অনেকগুলো নোটস মতো প্রোভাইড করার চেষ্টা করলাম। তো আমাকে এবার একটু বলো যে কেমন লাগলো তোমাদের উমেন এম্পাওয়ারমেন্টের সম্পর্কে কিছু কথা বা কিছু, বা তোমাদের আদৌ উপকারে লেগেছে কিনা। জানাই বুঝতে পারবো যে সত্যি আমার এই ডেটা গুলো দেওয়া বা এই নিয়ে কথা বলাটা যুক্তিযুক্ত হয়েছে বা সার্থক হলো। ঠিক আছে, আফটার অল তোমাদের প্রথম এরকম একটা ক্লাস নিলাম, তো ডেফিনেটলি আমি চাইছি। আগুন আর রক্সেন দিলে হবে মধুশ্রী, তুমি তো জয়েন করলে সদ্য, ক্লাইম্যাক্সে জয়েন করলে, তার আগে তো সিনেমা অনেকটাই এগিয়ে গেছে। থ্যাংক ইউ অর্পিতা, খুব ভালো লাগলো, ইন্টারেস্টিং। সঙ্গীতা, থ্যাংক ইউ। সঙ্গীতা, সঙ্গীতা, হ্যাঁ প্রণাম সঙ্গীতা। আর নেশা খুব ভালো আছে, তরুণ সুযোগটা ভালো লেগেছে স্যার, থ্যাংক ইউ। জানি জানি খুবই ভালো, থ্যাংক ইউ। মানে আমি ওটাই ভাবছিলাম যে তোমাদের প্রথমবার ক্লাস নিচ্ছি, তো যাতে সব থেকে বেশি মানে কম সময়ের মধ্যে সব থেকে বেশি যাতে তোমাদেরকে দিতে পারি ডেটা এবং ইনফরমেশন, যাতে তোমাদের প্রত্যেকে খাতায় কলমে যখন এক্সামিনেশন হলে যাবে, যেন তোমাদের প্রত্যেকের খাতা যেন মানে বাকিদের থেকে আলাদা হয়, আমার সেটাই আর কি উদ্দেশ্য ছিল। তো তাহলে তোমাদেরকে এবার যদি আমি সাম আপ করি, তাহলে প্রথমেই করলাম পশ্চিমবঙ্গ সরকারের নারী ও কল্যাণ কর্মসূচি, আশা করি সেই জায়গাটা তোমাদেরকে ঠিকঠাক আমি বোঝাতে পেরেছি জায়গাটাতে। তারপরে, হ্যাঁ, থ্যাংক ইউ অর্পিতা। আচ্ছা, তারপরে আমি তোমাদেরকে যেটা করালাম সেটা হচ্ছে পুষ্টি নিয়ে।
ওকে, পুষ্টি সংক্রান্ত জিনিসটা, জাতীয় পুষ্টি মিশন ও কর্মসূচি। তারপরে তোমাদেরকে করালাম আমি কন্যাশ্রী প্রকল্প। কন্যাশ্রী প্রকল্প সম্পর্কে সমস্ত কিছু মেরিটস ডিমেরিটস যাবতীয় কিছু তোমাদেরকে আমি আহ থ্যাংক ইউ স্যারজি। এটা বার খাওয়ানো কথা। যাই হোক, আহ, আর হচ্ছে না, থ্যাংক ইউ, ইট মিনস লট, থ্যাংক ইউ সো মাচ। আর হচ্ছে তারপর তোমাদেরকে আমি ওমেন এম্পাওয়ারমেন্টের উপরে আমি তোমাদেরকে কিছু জিনিস ইনগ্রেডিয়েন্টস দিলাম। এখানে তো আমি কিছু লেখাই নি, আর কোনো লেখাও ছিল না। আমি তোমাদের কিছু ইনফরমেশন এন্ড ইনগ্রেডিয়েন্টস দিলাম, যেগুলো তুমি যখন লিখবে, যখন কোথাও তো তুমি যদি 2 মার্কসেরও থাকে তাহলেও তুমি বাকিদের থেকে যথেষ্ট ভালো স্কোর করবে। যদি সেটা 12 মার্কসেরও থাকে তবুও তুমি বাকিদের থেকে স্কোর করবে। আর উমেন এম্পাওয়ারমেন্ট এমন একটা টপিক যেটা প্রতিটা পরীক্ষায় দেবেই দেবে। তো সুতরাং এগুলোকে যদি ভালো করে রপ্ত করে নিয়েছো বা ডেটাগুলো লিখে নিয়েছো, এই ডেটাগুলো ইনপুট করলে তোমার লেখার মান ডেফিনেটলি উন্নত তো হবেই হবে। ঠিক আছে? তো তো ঠিক আছে, চলো। আমি অনেকক্ষণ ধরে বকর বকর করেছি, অনেক কথা বলেছি, খুব ভালো লাগলো তোমাদের ক্লাস নিয়ে। অলওয়েজ ভাল লাগে অ্যাজ ইউজুয়াল তোমাদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে, কথা বলতে। আর ব্যাস, খুব ভালো থেকো, ফাটাফাটি থেকো সবাই। আবার তোমাদের সাথে কথা হবে, দেখা হবে বিরতির পর। থ্যাংক ইউ তোমাদের সবাইকে, অনেক অনেক থ্যাংক ইউ। থ্যাংক ইউ, বাই বাই। থ্যাংক ইউ। হ্যাঁ, গুড ইভিনিং। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। থ্যাংকস, থ্যাংকস এট অল। টাটা টাটা।